Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 165তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো এবারের থার্সডে নাইট এপিসোডেও আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের পরিচিত কারো জানা যেই সত্য ভয়ের ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো কিন্তু আপনারা আমাদেরকে লিখে বা রেকর্ড করে পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। প্রিয় লিসেনার্স, অনেকেই বলেন যে ঘটনা রেকর্ড করে যদি পাঠাতে চাই সেক্ষেত্রে কী করতে হবে। সেক্ষেত্রে অনেকেই একটা সমস্যা ফেস করেন। সেই রেকর্ড ফাইলটা যখন ইমেইলে গিয়ে আপনারা পাঠাতে যান, তখন দেখা যাচ্ছে যে সেটা অ্যাটাচমেন্টে গিয়ে কাজ করছে না, কারণ সেটা 25 MBর বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা সেই ফাইলটাকে গুগল ড্রাইভ করে সেটা লিঙ্ক কপি করে ইমেল করতে পারবেন। তবে সেই লিঙ্কটা যেন অবশ্যই এমনভাবে পাঠানো হয়, সেটার অ্যাক্সেসটা পাবলিক যেন করা হয়, যাতে করে আমরা সহজেই সেই ঘটনাটি শুনতে পারি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি আমরা আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রিজবি আহমেদ স্বপ্নিল। ওনার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামে। ওনার বন্ধুর কাছ থেকে শোনা একটি ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি ওনার বন্ধুর খালার সাথে ঘটেছিল। ঘটনার সময়কাল 1990 সালের আশেপাশে। আর ওই সময় খালার বয়স ছিল 15 কি 16 বছর। গ্রামগঞ্জে কিন্তু তখন অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়ার একটা প্রচলন ছিল, এখন তো অনেকটা কমে গেছে। যেই বাড়িতে খালামণির বিয়ে হয় সেই বাড়িটা ছিল বিশাল এলাকা নিয়ে। তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল, আর বাড়িটাও ছিল বিশাল। বাড়িটার কাছাকাছি একটা জায়গায় ছিল একটা কুয়া। ওই কুয়া থেকে পানি তোলা হতো। শুকনোর মৌসুমে ওই কুয়া থেকে পানি তুলে কৃষি ক্ষেতে কিন্তু ব্যবহার করা হতো। এছাড়া গবাদি পশুর পানি খাওয়ানো, নিজেদের কিছু পানির চাহিদা পূরণ করা। তখন তো চাপকল সব জায়গায় অ্যাভেলেবল ছিল না। অনেক সময় চাপকলের পানি নিচে নেমে যেত, বিশেষ করে শুকনোর মৌসুমে, যেটা এখন অনেক জায়গায় দেখা যায়। এই জন্য চাপকল এবং কুয়া এই দুটোই ব্যবহৃত হতো। এছাড়া পুকুরের পানিও অন্য কাজে ব্যবহার করা হতো, বিশেষ করে গোসল করা, কাপড় চোপড় কাচা। তাছাড়া গবাদি পশুগুলোকে গোসল করানোর জন্যও কিন্তু পুকুরের পানি ব্যবহার করা হতো। আর খালু, অর্থাৎ খালামণির হাজব্যান্ড খালু, উনি কিন্তু এই গরু পালনে খুব সিদ্ধহস্ত ছিলেন। গরু পালন করা তার একটা নেশার মতো ছিল। উনি ওনার গরুগুলোকে খুব আদর যত্ন করতেন, ভালোবাসতেন। কয়েকদিন আগেই ওনার একটি গরু মারা যায়। কী কারণে মারা গেল উনি বুঝতে পারেননি। তো প্রথম গরুটি মারা যাবার 2 দিন পরে উনি সকালবেলা গোয়ালে গিয়ে দেখেন যে আরেকটি গরু মরে পড়ে আছে। উনি বুঝতে পারলেন না যে আসলে ব্যাপারটা কি। সাপে টাপেও তো কামড় দেয় নাই, সেরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, কিন্তু মারা গেল কারণ কি। উনি চিন্তা করলেন যে গরুর যে ডাক্তারগুলো রয়েছে, পশু চিকিৎসক যারা রয়েছেন, তাদেরকে নিয়ে আসবেন, আর যেই ধরনের ওষুধগুলো খাওয়াতে হবে সেগুলো উনি কিনে আনবেন। আসলে প্রাণীগুলো ওনার খুবই প্রিয় ছিল, এগুলো মারা যাচ্ছে এটা উনি আসলে সইতে পারছিলেন না। তো ওই দিন দুপুর 12টা নাগাদ উনি বাসা থেকে বের হয়ে যান, আর খালাকে বলেন যে এগুলোর খেয়াল রাখতে, প্রয়োজনে লোক দিয়ে এদেরকে পানি খাওয়াতে, গোসল করিয়ে দিতে। উনি ডাক্তার নিয়ে ফিরবেন। তো বাড়িতে খালার শাশুড়ি, ননদ, ভাসুর, ভাসুরের বউ এনারা ছিলেন। তো দুপুর 2টা কি 3টার দিকে খালা বাইরে বেরিয়েছেন।
উনি দেখতে চাচ্ছিলেন যে আশেপাশের লোকজন আছে কি না, তাদের কাউকে ডেকে নিয়ে এসে গরুগুলোকে একটু যত্নআত্তি করাবেন। উনি আশেপাশের লোকজনকে খুব একটা দেখতে পাচ্ছিলেন না। উনি চিন্তা করেন যাই একটু সামনের দিকে এগিয়ে যাই। উনি যখন সামনের দিকে এগিয়ে যান, ওই ভর দুপুরবেলা উনি দেখতে পান যে ওনাদের বাড়ির কাছে একটা পুকুর ছিল, ওই পুকুরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। সময়টা ছিল শুকনোর মৌসুম, খুব গরম পড়েছে আর কাঠফাটা রোদ চতুর্দিকে। এই সময়ে আসলে গ্রামের লোকজন খুব একটা বাইরে বের হয় না বলতে এমনি ঘোরাঘুরি করার জন্য বের হয় না, হাওয়া বাতাস খাওয়ার জন্য বের হয় না। তারা মাঠে কাজ করে, কিন্তু ঘোরাঘুরি করার জন্য তাদেরকে বাইরে খুব একটা দেখা যায় না। তো যেই জিনিসটাকে উনি দেখলেন, উনি চিন্তা করেন কী রে এই জিনিসটা, মানুষই তো মনে হচ্ছে, যাই এগিয়ে গিয়ে দেখি লোকটাকে, তাকে ডেকে নিয়ে এসে একটু কাজ টাজ করানো যায় কিনা। তো উনি এগিয়ে যখন যাচ্ছেন, আস্তে আস্তে ওনার কাছে দৃশ্যমান হলো এটা কি আসলে মানুষ না অন্য কিছু। কিন্তু দিন দুপুরে উনি কি চোখে ভুল দেখছেন? উনি যেই জিনিসটা দেখেন সেটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখেন সমস্ত শরীর কালো লোমে আবৃত একটা মানুষের মতো গড়ন, কিন্তু মানুষ না। এই জিনিসের মুখটা কুকুরের মতো, পা একটা, হাত দুইটা, হাতে একটা লম্বা লাঠি দিয়ে মাটিতে ক্রমাগত আঘাত করছে আর এক ধরনের শব্দ করছে। ঠিক গড় গড় শব্দ না, কিন্তু এটা যে কী ধরনের শব্দ এটা আসলে ওনার মনে নাই, তবে অদ্ভুত টাইপের একটা শব্দ করছে। ওই জিনিসটা যখন ওই মাটিতে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করছে, শব্দ করছে, হঠাৎ করে ওই জিনিসটাও দেখে ফেলে যে খালামণি এগিয়ে আসছে। খালামণি আসলে কৌতূহলী হয়ে ওই জিনিসটা দেখার জন্য এগিয়ে এসেছিল যে দিন দুপুরে আমি কি দেখছি। যখনই ওই জিনিসটার সাথে চোখাচোখি হয়ে যায়, ওই জিনিসটা খালামণির দিকে তাকায় একবার, 1-2 সেকেন্ড তাকিয়ে থেকে মাথাটা কাত করে হা করে এটার জিহবা প্রায় 2-3 হাত বাইরে বাড়িয়ে দেয়। আর মাথাটা কাত করে ওই 2-3 হাত জিহবা বের করেই ওই জিনিসটা শব্দহীনভাবে হাসতে থাকে। এই দৃশ্য দেখার সাথে সাথে খালামণির তো হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আর এরপরই খালামণি দেখে যে ওই জিনিসটা পুনরায় লাঠি দিয়ে মাটিতে আঘাত করতে করতে এক পায়ে লাফিয়ে লাফিয়ে ওনার দিকে এগিয়ে আসছে। উনি তো উল্টো দিকে ঘুরে চিৎকার করতে করতে দৌড়াতে থাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিচ্ছেন। এতটা ভয় পেয়েছেন অন্য কোনো দোয়া দুরুদ পড়ার চিন্তা তার মাথায় আসে নাই। হঠাৎ করে উনি শুনতে পেলেন যে এই যে মাটিতে যে আঘাত করছে লাঠি দিয়ে, এক ধরনের টাস টাস শব্দ হচ্ছে। মনে হলো এই শব্দটা এখন ওনার একদম পেছন থেকে আসছে। উনি বুঝতে পারলেন এই জিনিসটা ওনার একদম পেছনে চলে এসেছে। উনি যে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন, বাড়িটা তো খুব বেশি দূরে ছিল না, কিন্তু মনে হচ্ছে এই পথ অনেকটাই লম্বা, পথ শেষ হচ্ছে না। এরপর উনি মাথায় এক হ্যাঁচকা টান অনুভব করেন। মনে হলো ওনার চুলের মুঠি কেউ চেপে ধরেছে, আর বিশ্রী রকমের একটা পচা গন্ধ ওনার নাকে ভেসে আসে। উনি কোনো মতে মাথাটা ছাড়িয়ে আবার যখন সামনের দিকে দৌড় দেওয়ার জন্য চেষ্টা করবেন, আবার কে যেন খপ করে ওনার চুলের একটা অংশ চেপে ধরে। বিশেষ করে হাত দিয়ে যদি মুঠো করে চেপে ধরা হয় তখন তার একটা চুল না, মানে একটা জায়গার চুল নিয়ে কিন্তু মানুষের হাতের মধ্যে চুলগুলো চলে আসে। এরপর খালামণি চিন্তা করেছেন যে যা হয় হবে, দাঁড়ানো যাবে না, প্রচণ্ড শক্তি নিয়ে আমাকে বাড়ির দিকে যেতে হবে। উনি যখন ঘাড় একটু শক্ত করে সামনের দিকে আগানো শুরু করেছেন, এত জোরে আসলে টান দিয়েছে চুলে, আবার খালামণিও সামনের দিকে এতটা ফোর্স করেছেন যে ওনার মাথার এক অংশের চামড়া চুলের সাথে উঠে চলে আসে, রক্তারক্তি হয়ে যায়। এবার উনি পেছন দিকে তাকিয়েছেন। উনি দেখেন যে ওই স্থানে কিছু নাই, তবে তার রক্ত মাখা চুল পড়ে আছে। উনি ঘুরে আবার বাড়ির দিকে দৌড়তেন। বাড়িতে যখন উনি চলে আসেন, দেখেন উঠোনে ওনার ননদ বসে আছে। তো ননদ খালাকে দেখি তো ঘাবড়ে যান রীতিমতো। তার মাথার একটা অংশে চুল নাই, সেখান দিয়ে দরদর করে রক্ত পড়ছে।
তো উঠোনে আসার সাথে সাথে খালামণি অজ্ঞান হয়ে যান। ওনার ননদ চিৎকার চেঁচামেচি করতে থাকে, বাড়ির অন্য সদস্যদেরকে ডেকে নিয়ে এসে তারাও তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায়। তার রক্ত বন্ধ করার জন্য গ্রামীণ যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলো অ্যাপ্লাই করা হয়। আল্লাহর রহমতে তাতে কাজ হয়, খালার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। অল্প সময়ের মধ্যে খালার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর খালার শাশুড়িকে খালা সব কিছু খুলে বলেন। তখন খালার শাশুড়ি বলেন, যারে ভর দুপুরে বের হয়েছে, কি থেকে কি দেখছো? ও কিছু না। তখন খালা বলছেন যে, কি বলেন ও কিছু না? মানে আমার মাথার চুল টান দিয়ে ছিঁড়ে ফেললো, আর আপনি বলতেছেন ও কিছু না? নিশ্চয় আমি চোখের ভুল দেখি নাই, ভয়ঙ্কর কিছু দেখেছি। তখন খালার শাশুড়ি বলছেন যে, ওটা হয়তোবা অন্য কোনো কিছুর সাথে বেঁধে গিয়েছিল, এই জন্য তুমি দেখেছো। আসলে ওনার শাশুড়ি বুঝেছিলেন যে ভয়ঙ্কর কিছু একটা নজরে তার বেটার বউ পড়েছে। এখন উনিও যদি এটা খালাকে বুঝতে দেন তাহলে তো খালা তো আরও ঘাবড়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। এই জন্যই মূলত উনি পরিবেশটা আসলে স্বাভাবিক করার জন্য অন্য রকমের কথাবার্তা বলছিলেন। তবে উনি বলেন যে ওই জায়গার দিকে আর যাওয়ার দরকার নেই, এরকম ভর দুপুরবেলা তুমি বাবা বাড়ির ভিতরেই থাকো, খুব দরকার ছাড়া বাইরে বের হয়েও না। যদি বের হতেই হয় সাথে তো অন্য লোকজন তুমি নিতেই পারো। ওই সময় একা একা ওইদিকে কেন গেলা? বাড়িতে তারও লোকজন ছিল, কাউকে ডাক দিয়ে নিয়ে যেতা। তো যাই হোক, ওনার শাশুড়ি এই পরামর্শ দেন, আর এরপর একজনকে মানে পাঠিয়ে দেন হুজুর ডাকার জন্য। ওনাদের এলাকায় বেশ কয়েকজন ভালো হুজুর ছিলেন, তার মধ্যে একজনকে ডেকে নিয়ে আসা হয়। তো উনি এসে বলেন যে এই জায়গায় ভয়ঙ্কর কোনো কিছুর একটা নজর পড়েছে। এরপর উনি ওই বাড়িটা বন্ধ করে চলে গেলেন, আর ওই হুজুর ও খালাকে ওই পুকুর পাড়ের দিকে যেতে নিষেধ করলেন, এমনকি কুয়ার পাড়ের দিকেও। এরপর বেশ অনেক দিনই চলে যায়। একদিন খালা হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে গিয়েছেন, তার সাথে তার ননদও ছিল। তারা দুজনেই দেখলেন যে কুয়ার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো খালা দূর থেকে বলছে যে, এই দেখো তো ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন খালার ননদও বলছে, হ্যাঁ তাই তো, ওখানে থেকে একজন দাঁড়িয়ে আছে বলেই মনে হচ্ছে। ওনারা যখন এগিয়ে গেলেন আরো কিছুটা পথ, তখন দেখলেন যে ওখানে কেউ নাই। তারা চিন্তা করলেন যে হয়তোবা কেউ দাঁড়িয়ে ছিল, চলে গেছে। ওনারা কুয়ার কাছে এসে কুয়ার ভেতরের দিকে তাকান। কুয়ার ভেতরের দিকে যখন তাকিয়েছেন, তারা দেখেন যে কুয়ার ভেতরে এক ফোঁটা পানিও নাই, আর একদম তলদেশে একটা কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর দেখে মনে হচ্ছে 10 থেকে 12 দিন আগে এই কুকুরটা মারা গেছে। এটা কিভাবে সম্ভব? এই কুয়াতে পানি পরিপূর্ণ ছিল, একদম শুকিয়ে গেল। সকালবেলাই না লোকজন এখান থেকে পানি তুলেছে, আর এই কুকুরটা এখানে কিভাবে এলো? তো এই জিনিসটা দেখে খালার ননদ উনি রমজান নামে একজন ব্যক্তিকে ডাকতে গিয়েছেন। মূলত এই রমজান হচ্ছে খালার চাচা শ্বশুর। উনি ওখান থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন, এই জন্যই ননদ চিন্তা করেছেন এখান থেকে ডাক দিলে হয়তো বা এই রমজান চাচা নাও শুনতে পারেন, এই জন্য এগিয়ে যাই। এই জন্য উনি কিছুটা এগিয়ে গিয়েছিলেন। তো যখন এগিয়ে গিয়েছেন, খালামণি তখন ওখানে একা। উনি হঠাৎ করে কুকুরের ডাক শুনতে পান। যেদিকে উনি ডাকটা শুনতে পান, উনি পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন, উনি তখন দেখেন ভয়ঙ্কর সেই অবয়বটা, যেটার মুখমণ্ডলটা কুকুরের মতো, হাত দুইটা কিন্তু পা একটা, হাতে একটা লাঠি। এই জিনিসটা ওনার পেছনে দাঁড়িয়ে আছে। উনি তো ওইখান থেকে ঘুরে দিয়েছেন দৌড়, আর ওনার ননদের নাম ছিল হচ্ছে মিম। মিমকে বলতেছেন, এই মিম মিম তাড়াতাড়ি বাড়িতে যা, তাড়াতাড়ি বাড়িতে যা। পেছন থেকে কিন্তু ওই অবয়বটার এক ধরনের ভয়ঙ্কর শব্দ খালামণি শুনতে পাচ্ছিলেন। তো যাই হোক, ননদ কিন্তু কিছুই দেখেন নাই, উনি তো বাড়িতে চলে আসছেন। এরপরেও নাকি খালামণি বিভিন্ন সময় ওই অবয়বটাকে দেখেছেন, তবে সরাসরি ওই অবয়বটা খালামণির কোনো ক্ষতি করেনি। এভাবে বেশ অনেকদিনই দেখেছিলেন, একটা সময় এসে সেইটা দেখা বন্ধও হয়ে যায়। তো এটাই ছিল ঘটনা। আসলে ওই অবয়বটা কে, কোত্থেকে এসেছে, কেনই বা আবার অনেকদিন বিরক্ত করার পর হারিয়ে গেল,
এটা আজও এক রহস্য রয়ে যায়। কুকুরমুখী এক পেয়ে এই অবয়বটা আসলেই এক রহস্যের জন্ম দিয়ে গিয়েছিল। কারো সরাসরি ক্ষতি না করলেও এই অবয়বটা কি আসলে ওই দুটো গরুর মৃত্যুর জন্য দায়ী, এটাও নিশ্চিতভাবে বলা যায় না। এটা এক রহস্যই রয়ে গেছে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি স্বপ্নিল ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও ঘটনা পাবো। চলুন প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 165তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ভয়ঙ্কর আর অদ্ভুত বটে। ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রবি। ওনার বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে। উনি বর্তমানে ঢাকা কলেজে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন। এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছেন, এমনকি ওনার দাদিও শৈশবে তার বাপ চাচাদের কাছ থেকে শুনেছেন। ঘটনাটি অনেক আগের, নিঃসন্দেহে মুক্তিযুদ্ধেরও অনেক আগের ঘটনা। যাকে নিয়ে ঘটনাটি ঘটেছিল তার নামটা নির্দিষ্ট করে বলা যায় না, আমরা একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ উনি পেশায় একজন গৃহস্থ টাইপের মানুষ ছিলেন, আবার মাছও ধরতেন। মাছ ধরে পরিবারকে সাথে নিয়ে সেটা খেতেন। অতিরিক্ত মাছ যদি পেতেন তাহলে সেটা শুরুর দিকে উনি বাজারে নিয়ে বিক্রি করতেন। একটা সময় মনে হলো যে বর্ষাকালে যদি বেশি করে মাছ ধরি তাহলে তো সেটা বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করা যাবে, কেননা বর্ষাকালে আশেপাশের ফসলি জমিগুলো অনেকটাই তলিয়ে যেত। ওই সময় উনি ভেসাল দিয়ে মাছ ধরতেন। ভেসাল হচ্ছে বড় বড় বাঁশ দিয়ে তৈরি 3 কোণা আকৃতির এক ধরনের মাছ ধরার ফাঁদ, যেটা সাধারণত আকারে অনেক বড় হয়ে থাকে। কোনো নালা বা খালের স্রোতের বিপরীত দিকে এটা বসানো হয়। বিশাল জায়গা নিয়ে এটা বসানো হয়। স্রোতের সাথে যখন মাছগুলো আসতে থাকে তখন ভেসালের জালে আটকা পড়ে যায়। নির্দিষ্ট সময় পর পর ভেসালে যিনি থাকেন উনি ভেসালের এক মাথার উপর যখন দাঁড়িয়ে যান তখন সামনের অংশটা ওনার ভারে যখন উপর দিকে উঠে যায় তখন ওই জালের মধ্যে যে মাছগুলো পড়ে গেছে সেটা ধরা পড়ে। তো এভাবেই ভেসাল দিয়ে মাছ ধরা হয়। সাধারণত দেখা যায় ভেসালে যারা মাছ ধরেন ভেসালেই তাদের একটা ছোট্ট টং ঘর থাকে। তবে এই আব্দুল্লাহ উনি ওই টং ঘরে থাকতেন না। উনি ভেসালের পাশেই রাস্তার সাইডে পাটখড়ি দিয়ে তৈরি একটা ছাপড়া ঘর, এরকম একটা ঘর বানিয়ে সেখানে থাকতেন। এমনই এক বর্ষার সিজন উনি ভেসাল দিয়ে মাছ ধরছেন। ওনার যিনি ছোট ভাই তিনি আবার গরু পালতেন। ওই গরুর যেই দুধ হতো সেটা সকালবেলা বাজারে নিয়ে বিক্রি করতেন। ওনাদের এলাকায় গ্রামে যেই বাজারটা বসতো ফজরের পরপরই বসতো, আর সকাল 7-8টার মধ্যেই শেষ হয়ে যেত। 7-8টার পর যদি কেউ ওখানে যায় দেখা যাবে যে সেখানে লোকজন নাই বললেই চলে। মনেই হবে না এখানে একটু আগে বড় একটা বাজার বসেছিল। তো যাই হোক, ওনার ছোট ভাই ভোরবেলা যখন বাজারে যাবে গরুর দুধ নিয়ে, তখন এই ছোট পাটখড়ি দিয়ে তৈরি ছাপড়া ঘরের কাছে এসে ওই আব্দুল্লাহ ভাইকে ডাকতেন যে ও মিয়া ভাই চলো চলো বাজারে যাই। তখন এই আব্দুল্লাহ যিনি উনিও ওনার যেই মাছের মজুদটা ছিল যেটা সারা রাত ধরে ধরেছেন সেটা নিয়ে ভাইয়ের সাথে বাজারে চলে যেতেন, আবার একসাথে ফেরত আসতেন। তো এভাবে ওনারা বেশ কয়েকদিন গিয়েছেন। একবার হয় কি, এই ছোট ভাই উনি কয়েকদিন দেরি করে আসেন। এরপর এই আব্দুল্লাহ বলছেন যে এই তুই এত দেরি করে আসিস কেন, মাছ নষ্ট হয়ে যেতে পারে না, একটু তাড়াতাড়ি আসবি, আরও ভোরবেলা আসবি যাতে তাড়াতাড়ি বাজারে যাওয়া যায়। তো উনি বলছিলেন যে ঠিক আছে, আগামীকাল আমি একটু তাড়াতাড়ি আসবো। তো এরকমই কথাবার্তা হয়েছিল। অনেক রাত পর্যন্ত ভেসালে মাছ ধরার পর এই যে আব্দুল্লাহ উনি ওই যে ছাপড়া ঘর ছিল সেখানে একটা চৌকির মতো রেখেছিলেন আর কি, ওখানে গিয়ে শুয়ে পড়েছেন। তখনও ফজরের আজান হতে ঢের বাকি। উনি তো শুয়ে আছেন।
একটু ঝিমুনি ভাব চলে এসেছে, হঠাৎ করে বাইরের থেকে ডাক আসছে ওনার ছোট ভাইয়ের কণ্ঠে, ও মিয়া ভাই, ও মিয়া ভাই, ওঠো ওঠো, আরে সকাল হয়ে গেল তো, তাড়াতাড়ি বের হও, তোমার কথা মতো আজকে তো তাড়াতাড়ি চলে আসছি, তাড়াতাড়ি মাছ নিয়ে বের হও। এদিকে এই যে যিনি আব্দুল্লাহ, উনি চিন্তা করছেন, আচ্ছা আমি কতক্ষণ ঘুমাইলাম, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়েছিল, অনেকক্ষণ তো ঘুমাই নাই। আবার একবার মনে হলো না, হয়তো বা অনেকক্ষণ ঘুমিয়েছি। তবে ওনার ওই সময় মাথা ঝিমঝিম করছিল, কেননা অল্প একটু ঘুমানোর পর বা তন্দ্রাচ্ছন্ন ভাব হওয়ার পর কেউ যদি কোনো কারণে জেগে যায়, কারো ডাকে জেগে যায়, বা মোবাইল ফোন বেজে ওঠে, বা কোনো শব্দে মানুষ ঘুম থেকে জেগে যায়, তখন আমরা দেখতে পাই যে অনেকেরই মাথা ঝিমঝিম করে ব্যথা করে। উনি বুঝতে পারলেন ওনার মাথা এই ঝিমঝিমানি দেখে বা অনুভব করে যে উনি বেশিক্ষণ ঘুমান নাই, এত অল্প সময় তো সকাল হওয়ার কথা না। ওনার মনে সন্দেহ লাগে, যেহেতু উনি গ্রামের মানুষ, দীর্ঘদিন ধরেই মাছ টাছ ধরেন, তাই সন্দেহ লাগাটাই ওনার স্বাভাবিক। উনি আঁচ করতে পারেন যে ফজরের আজান এখনো হয়নি, তার ভাই তো এত সকালে আসে না, আজকে সকালে তার আসার কথা, সকাল সকাল আসার কথা, কিন্তু এরকম কথা সে আগেও অনেকবার দিয়েছিল, কিন্তু সে এত সকালে আসলে কাজ শেষ করতে পারে না। সবগুলো গরুর দুধ দোয়াতেও সময় লাগে, অনেক সময় কোনো গরু ছোটাছুটি করে, যার কারণে সেটা দুধ দোয়াতে আরও বেশি সময় লাগে, এই কারণে সে চাইলেও কিন্তু একদম টাইমলি আসতে পারে না, সময় লেগেই যায়। তাহলে আজকে কী কারণে এত তাড়াতাড়ি সে চলে আসলো, এটা কিন্তু তার মনে একটা সন্দেহের উদ্রেক করে। উনি চিন্তা করেন, আচ্ছা এটা নিশির ডাক না তো, রাতে এসে ডাক দেয়, আবার মাছ টাছ তো ধরছি, মাছ তো আছে ওই ভেসালেই, যদি মেছো পিসাচি হয় তাহলে তো ভেসাল থেকে মাছ খেয়ে যাবে, আমাকে তো ডাকাডাকি করার কথা না, ঘটনাটা কি? উনি চিন্তা করলেন যে এই নিশি যেগুলো আসে এরা তো 3 বারের বেশি ডাক দেয় না, দেখি তো কয়বার ডাক দেয়, যদি 3 বারের বেশি ডাক দেয় তাহলে আমি এই ঘরের দরজাটা খুলে দেব, খুলে তারপর বাইরে বের হব। তো উনি খেয়াল করলেন 3 বার না 4 বার না, অনেকবারই ডাক দিয়েছে, ও মিয়া ভাই ওঠো, ও মিয়া ভাই ওঠো, এভাবে অনেকবার ডাক দিয়েছে। আর কণ্ঠটা তার ভাইয়েরই। উনি বুঝতে পারলেন যে এটা তার ভাই এসেছে। দরজা খুলতে যাবেন এমন সময় কি মনে করে ওনার কাছে মনে হলো যে আচ্ছা আমার যে পাটখড়ির বেড়া এইটা একটু সামান্য ফাঁকা করে দেখি তো যে আমার ভাই কিনা। উনি কিন্তু দরজায় হাতও দিয়েছিলেন খোলার জন্য, দরজাটা যে এরকম লক তা কিন্তু না, এই দড়ি দিয়ে একটা বাঁশের সাথে ওই দরজার যেই অংশটা ওই পাটখড়ির সাথে লাগানো একটা বাঁশের একটা চাটাইয়ের মতো একটা অংশ থাকে আর কি, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে থাকে, ফরিদপুর অঞ্চলে এটাকে বাতা বলা হয়। তো ওই বাতার সাথে বাঁশটা দড়ি দিয়ে বাঁধা থাকে। তো উনি ওইটা খোলার জন্য হাতও দিয়েছেন, দড়ির গিটটা খুলবেন, কি মনে করে ওখান থেকে সরে গিয়ে উনি ওই বেড়ার একটু ফাঁকা দিয়ে দেখছেন যে বাইরে তার ভাই এসেছে কিনা। তো উনি যেটা দেখেন এটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে যান। উনি ওই রাতের আবছা আলোতেই দেখতে পান যে তার ভাইয়ের গলা নকল করে যেই জিনিসটা ডাকছে এটা বিশাল দেহি একটা অবয়ব, কালো কুচকুচে। এই জিনিসটা শুধু চওড়াই 7 থেকে 8 হাত, কালো টাইপের, বেশ গাট্টা গোট্টা, মানে মোটা সোটা এরকম একটা। চাঁদের আলোতে উনি যতটুকু আন্দাজ করে বুঝতে পারলেন আর কি। উনি বেশ ঘাবড়ে যান, তবে ঘাবড়ে গেলেও সাহস না হারিয়ে ঘরের মধ্যে থাকা একটা শাবল, যেটা অনেক সময় কাজে লাগে, বিশেষ করে ওই ঘরটা যখন তৈরি করেছেন একটা শাবল দিয়ে তো গর্ত করেছেন, ওই শাবলটা ঘরের ভিতরে ছিল। উনি শাবলটা নিয়ে ঘরের দরজার সামনে গেড়ে দিয়েছেন। যেহেতু লোহা জাতীয় জিনিস, উনি চিন্তা করেছেন লোহা জিনিস যদি থাকে, লোহার জাতীয় কোনো জিনিস থাকলে অতিপ্রাকৃত জিনিসগুলো সহজে কাছে আসতে পারে না। তো এইটা দরজার সামনে গেড়ে দিয়ে চৌকির উপর বসেছেন। ঘরের মধ্যে হারিকেনটা জ্বলছিল টিম টিম করে, ওটা আবার হাতের কাছে নিয়ে বসেছেন। আর ঘরে একটা বড় লম্বা রামদাও ছিল। রামদা হচ্ছে বিশাল আকৃতির একটা দা, সামনে বলতে মাথার দিকটা বাঁকানো থাকে, আপনারা অনেকেই দেখেছেন। বিভিন্ন এলাকায় এটাকে রামদানা বলে, স্যান বলে। তো যাই হোক, ওইটা নিয়ে উনি বসেছেন, যা আসুক, ভেতরে ঢুকলে এক কোপে এটার মাথা ফেলে দেব।
উনি তো চুপ করে চকিতে বসে আছেন, উত্তর দিচ্ছেন না। উনি ভাবলেন যে অনেকবার যেহেতু ডাকলো, আমি সাড়া দেই নাই, এই জিনিসটা চলে যাবে। কিন্তু না, এই জিনিসটা আবারও ডাকা শুরু করে। ও মিয়া ভাই, উঠিস না কে, উঠিস না কে, বাজারে যাবি না, তাড়াতাড়ি ওঠ। কিরে এত ঘুম কিসের, আমাকে না সকালে আসতে বললি, ওঠ ওঠ। এইভাবে বলতেছে। এরকম বারবার যখন বলতে থাকে, একটা পর্যায়ে এই আব্দুল্লাহ উনি বলে ওঠেন, তুমি তো আমার ছোট ভাই না হে, তুমি যে কি এটা তো আমি বুঝতে পারছি। তখন নাকি বাইরের থেকে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, ওরে তোর চাইল আমিও বুঝতে পারলাম রে, রে কি দেখাইলি রে তুই আমার সাথে, তুই যে আমারে দেখলি আমি টেরই পাইলাম না। অথচ বহুদূর থেকেও যদি আমাদেরকে কেউ দেখে ফেলে ইচ্ছা করে, টের পেয়ে যাই রে, তুই আমাকে টেক্কা দিয়ে দিলি। এই কথাটা বলে বাইরে থেকে। এই কথা বলার পর আব্দুল্লাহর মনে হলো ওই অবয়বটা দুবদাব শব্দ করে হেঁটে চলে যাচ্ছে। যখন কাছাকাছি হাঁটার শব্দ থাকে তখন একটু জোরে থাকে, একটু দূরে চলে গেলে পায়ের শব্দটা হালকা হয়ে যায়। এরকম হতে হতে মনে হলো মিলিয়ে যাচ্ছে শব্দটা, অনেকটা দূরে চলে গিয়েছে শব্দটা। উনি চিন্তা করলেন যে আসলেই কি ওই জিনিসটা দূরে গেছে। এইটা দেখার জন্য উনি বেড়ার যেই অংশে চোখ রেখেছিলেন শুরুতে, ওইটাতে আর রাখেন নাই। উনি অন্য আর একটা অংশে পাট করে একটু সরিয়ে দেখার চেষ্টা করছেন জিনিসটা কত দূর গিয়েছে। উনি যেটা দেখেন এটা ওনার কল্পনাতেও ছিল না। উনি দেখেন ওই জিনিসটা দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে লেফট রাইট করে না, ওইটা ওইভাবে লেফট রাইট করছে। অর্থাৎ সে কিছুক্ষণ আগে লেফট রাইটটা জোরে জোরে করছে যাতে পায়ের শব্দটা দুবদাব করে হয়, বেশি করে হয়, এরপর আস্তে আস্তে করছে। মানে এমনভাবে স্লো মোশনে করেছে যে ধাপে ধাপে তার পায়ের শব্দটা যেন আস্তে আস্তে কম শোনা যায়। আর শেষ মুহূর্তে উনি যখন দেখছিলেন তখন এমনভাবে করছে যেন পায়ের শব্দ শোনাই যাচ্ছে না। তার মানে হচ্ছে এটা অনেক দূরে চলে গেছে। তখন ভেতর থেকে ওই আব্দুল্লাহ বলছেন, ওরে বিটকেল, তোর এই চালাকি তো আমি ধরতে পারছি রে, তুই তো যাস নাই। তখন বাইরের থেকে ওই অবয়বটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই একটা জিনিস রে, তুই আমারে আজকে যা দেখাইলি এমনটা আগে কখনোই দেখিনি। তুই আমারে এতবার দেখলি আমি বুঝলাম না, আমার সব কলা কৌশল তুই ধরে ফেললি। এতবার করে ডাকলাম তুই বের হলি না, 3বার ডাকের অপেক্ষায় ছিলি। আসলেই তোর অনেক সাহস, তুই একটা জিনিস, তোর সাহসের তারিফ করতে হয়, তোর বুদ্ধিরও তারিফ করতে হয়। আয় আয় বাইরে আয়, তোর কোনো ক্ষতি করবো না, তোর সাথে একটু কথা বলি। তখন ভেতর থেকে আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ তোমার কথায় ভুলে গিয়ে আমি বাইরে গিয়ে তোমার সাথে কোলাকুলি করবো না, এত বোকা আমি না। তখন ওই পিশাচটা বাইরে থেকে বলছে, তোর আসলেই অনেক সাহস, আমাদের সাথে কেউ কথা বলার সাহস পায় না, আমরা সবসময় একাই থাকি, তোর সাহস আছে, আয় তোর সাথে কথাই বলবো, আর কিছু না। তোর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, তোর মতো মানুষের সাথে কথা বললে খুব ভালো লাগবে। তোর সাথে যদি আমার দোস্তি হয়ে যায় রে, এই এলাকার কোন জায়গায় কোন গুপ্তধন আছে তোকে জানাই দিব, তুই এগুলো উঠাই নিয়ে বড় লোক হয়ে যাবি, এই রাত বিরেতে আর মাছ ধরতে হবে না। এই রকমের বিভিন্ন ধরনের লোভ ওই অবয়বটা দেখাতে থাকে যাতে করে এই আব্দুল্লাহ ঘর থেকে বের হন। তবে শেষ মুহূর্তে আব্দুল্লাহ উনি আর কোনো উত্তর দেন না, এই চুপচাপ শুনছেন। এরপর যখন সকাল হয়ে যায় ওই জিনিসটা ছিল না, আর সকাল হলে এই জিনিসটা থাকবে না, এটাই স্বাভাবিক। আব্দুল্লাহ উনি নির্বিঘ্নে ঘরের দরজা খুলে বাইরে বের হয়েছেন। ওনার ছোট ভাইও আসছে। ওইখানে বিশেষ করে যেই জায়গাটাতে উনি ঘর তৈরি করেছিলেন ওইখানে তো আসলে ঘাস ছিল, যার কারণে ওই অবয়বটার পায়ের অবয়ব বা ছাপটা উনি ওনার ভাইকে দেখাতে পারেন নাই। তবে আব্দুল্লাহ জানিয়েছেন যে বিভিন্ন সময় নাকি ওই অবয়বটা আসতো তার কাছে, মানে বাইরে থেকে ডাকতো, লোভ দেখাতো, একবার বের হ বন্ধু, তুই আমার সাথে দেখা করলে, দোস্তি করলে তোকে অনেক কিছু দেব। কিন্তু আব্দুল্লাহ কখনোই ওই অবয়বটার সাথে কোনো সংঘর্ষেও জড়ান নাই,
কোনো ধরনের খোশ গল্পেও জড়ান নাই, চুপচাপ শুনতেন। পরবর্তীতে উনি জানতেন যে এটার সাথে বেশি আলাপ আলোচনা করলে পরে একটা বিপদ হবে, কারণ এই জিনিসটা মোটেও সুবিধার না। এটা বড় ধরনের কোনো একটা ক্ষতি করার নিয়েতেই আসছে, কারণ এটা যে এত শক্তিশালী, নর্মাল যে নিশি জিনগুলো যারা ডাকে 3 বারের বেশি ডাকতে পারে না। আর এই জিনিসটা এতবার ডেকেছে, এত কলাকৌশল অবলম্বন করেছে, তার মানে এটা স্বাভাবিক কোনো নিশি ডাকের জিন না, এটার বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, আর এটা অত্যন্ত শক্তিশালী। তো যাই হোক, টানা কয়েক বছর মাছ ধরার মৌসুমে অর্থাৎ বর্ষাকালে এই অবয়বটা নাকি এই আবদুল্লার কাছে আসতো। তবে এটা নিয়ে উনি যে কোনো কবিরাজের কাছে গিয়েছেন, হুজুরের কাছে গিয়েছেন, বিষয়টা এরকম না। একটা সময় এটা ঠিক হয়ে গেছে এমনি এমনি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে দারুণ একটি ব্যতিক্রমী ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ নিশি ডাকের ঘটনা আমরা শুনি 3 বারের বেশি ডাকে না, এটা সেটা, বাট এই ঘটনাটা বেশ অন্যরকম ছিল। আশা করছি লিসেনাররাও এই ঘটনাটি দারুণ উপভোগ করেছেন। চলুন প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি, ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। উনি বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য একটি পত্রিকায় চাকরি করছেন। ওনার অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি, বিশেষ করে হরর নাইট এপিসোডের 81তম আয়োজনে ওনার ছোট ছোট অনেকগুলো ঘটনাই আমরা শেয়ার করেছি। চলুন আজকের ঘটনা শুনে আসি। এই ঘটনাটি উনি ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করেছেন 141তম এপিসোডে, অর্থাৎ আমাদের থার্সডে নাইটের 141তম আয়োজনে ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করা ঘটনাটি যখন আমরা প্রচার করি, ওই ঘটনাটি আবার উনি ওনার মাকে শোনান। এরপর ওনার মা অর্থাৎ আন্টি ওনাকে আরও কিছু ঘটনা বলেন। সেই ঘটনাগুলো আমাদেরকে উনি পাঠান। তার মধ্যে বেশ কিছু ঘটনা আমরা হরর নাইট এপিসোডের 81তম আয়োজনে প্রচার করেছি। চলুন এখন ছোট ছোট কয়েকটি ঘটনা শুনে আসি। এখন যে ঘটনাগুলো বলবো এর সবগুলো ঘটনাই ওনার খালা সম্পর্কে। এই খালা মূলত ওনার আম্মুর চাচাতো বোন, তার নাম হচ্ছে লিপি। এই লিপি খালার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কিছু অংশ মিকাইল ভাইয়ের আম্মুও প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী উনি নিজেই। চলুন ঘটনায় চলে যাই। লিপি খালার বয়স যখন 8 কি 9 বছর হবে তখনকার ঘটনা। খালা তখন ছোট। ওই সময় খালার আপন বড় ভাই, যার নাম হচ্ছে জিন্না, এই জিন্না মামা উনি ঢাকায় থাকতেন, অর্থাৎ ওনার বাসা ছিল ঢাকায়, আর ঢাকার ফার্মগেট এলাকাতেই উনি থাকতেন। তো এই লিপি খালা জিন্না মামার বাড়িতে বেড়াতে এসেছেন। একদিন সন্ধ্যার সময় লিপি খালা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন তখন খালা দেখতে পান যে সামনে একজন মধ্যবয়সী ব্যক্তি, হাতে তসবিহ, লুঙ্গি পরা, সাদা একটা গেঞ্জি পরা, বিশেষ করে অনেক সময় পাঞ্জাবির নিচে এক ধরনের পাতলা হাতাওয়ালা গোল গলার গেঞ্জি অনেকে পরে থাকেন, এই ধরনের গেঞ্জি। ওই লোকটি বলে ওঠে লিপি খালাকে যে তোর মা তো অসুস্থ, গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে কাতরাচ্ছে পেট ব্যথার কারণে, হাসপাতালে ভর্তি হয়েছে, আর তুই এখানে রয়েছিস। শোন, তুই 1 সপ্তাহ যাবৎ ভাত তরকারি কিছুই খাবি না, ফলমূল খেয়ে থাকবি, দেখবি তোর মা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে দ্রুত। যেই না এই কথা বলেছে, লিপি খালা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান ওখানে। অন্য ঘর থেকে জিন্না মামার ওয়াইফ লিপি খালার চিৎকার শুনে তাড়াহুড়া করে চলে আসেন ওনার কাছে। এসে দেখেন উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর ওনাকে ধরাধরি করে বিছানার উপর শোয়ান, জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন। একটা পর্যায়ে লিপি খালার হুঁশ ফেরে। এরপর লিপি খালা বলেন যে কি হয়েছে। আর ঠিক তখনই হয় কি, এই জিন্না মামার বাসায় থাকা ল্যান্ড ফোনটি বেজে ওঠে। তখন তো মোবাইল ফোন এরকম আসে নাই, ল্যান্ড ফোন ছিল আর কি ওই বাসায়। তো ল্যান্ড ফোনটা বেজে ওঠার পর খবর আসে এই লিপি খালার মা অর্থাৎ জিন্না মামারও মা, উনি অসুস্থ, হসপিটালে ভর্তি।
লিপি খালা কিন্তু কিছুক্ষণ আগেই যেটা দেখেছেন সেটা বলেছেন, বিশেষ করে ওই যেই মধ্যবয়স্ক এক লোককে উনি দেখেছিলেন, তিনি কি বলেছিলেন সেটা বলেন। এরপরই এই ঘটনা ঘটে যে ফোন আসে, ফোন এসে ওনার মায়ের অসুস্থতার খবর শুনতে পান। এরপর ওনারা বুঝতে পারেন যে এখানে কোনো একটা ব্যাপার হয়েছে। লিপি খালা নিছক কাকতালীয়ভাবে কোনো দৃশ্য দেখেন নাই যা তার মনের বা চোখের ভুল। লিপি খালা কিন্তু এক সপ্তাহ ভাত তরকারি কিছুই খান নাই, শুধু ফলমূল খেয়েছিলেন। শোনা যায় যে লিপি খালার মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল তারপরে। এটা এক রহস্যময় ব্যাপার যে অসুস্থ তিনি তো বেশ কিছু নিয়ম মানছেন, কিন্তু লিপি খালাকেও 7 দিন ফলমূল খেয়ে থাকতে হয়। এর সাথে তার মায়ের সুস্থতার সম্পর্কটা কি, এটা এক রহস্যময় ব্যাপার। এবার আসি পরের অংশে। এক রাত্রে লিপি খালা ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন যে ওই অবয়বটা যেটাকে লিপি খালা এই জিন্না মামার বাসায় দেখেছিলেন সন্ধ্যার সময় উনি ওয়াশরুম থেকে বের হওয়ার পর, তো ওই অবয়বটা স্বপ্নের মধ্যে এসে লিপি খালাকে বলছে যে লিপি শোন, এখন থেকে আমার কথা শুনবি, আমাকে ভয় পাওয়ার দরকার নাই, আমি তোর কোনো ক্ষতি করার জন্য আসিনি, ক্ষতি করবও না, এতে করে তোর ভালোই হবে। তুই এখন থেকে দুধ, মাছ, মাংস এই 3টা খাবার খাবি না। আমি তোকে এমন কিছু বিদ্যা শেখাবো যাতে করে মানুষেরা তোর কাছ থেকে উপকার পাবে। একথা বলে মধ্যবয়সী ওই অভাবটি চলে যায়। পরদিন সকালবেলা লিপি খালা স্বপ্নে দেখা ওই অবয়বটির কথা উপেক্ষা করে ইচ্ছা করেই দুধ, মাছ, মাংস এগুলো খেয়েছেন। বিশেষ করে রাতের বেলা দুধ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছেন। ওনার আরও 2 বোন ছিল, তাদের সাথে ঘুমিয়ে পড়েছেন। বিপত্তিটা হয় তখনই, লিপি খালা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই লিপি খালা গোংড়াতে থাকেন। এই গোংরানির শব্দে ওনার পাশে শুয়ে থাকা অন্য বোনেরা জেগে যায়। খালার অবস্থা বেগতিক দেখে এক বোন দৌড়িয়ে ছুটে যায় শহীদুল্লাহ মামার বাড়িতে। এই শহীদুল্লাহ মামা হচ্ছে লিপি খালার আপন মেঝো ভাই। এই আপন মেঝো ভাই যিনি ছিলেন, তো এই মেঝো ভাই উনি কিন্তু কবিরাজি জানতেন। মিকাইল ভাইয়ের পাঠানো অন্য ঘটনায় কিন্তু এই শহীদুল্লাহ মামার কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল। লিপি খালার মেজো ভাই উনি তো চলে এসেছেন, অর্থাৎ শহীদুল্লাহ মামা চলে এসেছেন। এরপর উনি এসে ঝাড়ফুঁক করেছেন, পানি পড়া দিয়েছেন। আল্লাহর রহমতে লিপি খালা ঠিক হয়ে গেছে। তো এরপর লিপি খালা স্বপ্নের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে যে ওনার বুকের উপর এসে ওই অভাবটি চেপে বসেছে। এরপর ওই শহীদুল্লাহ মামা বলেন যে তোকে একটা জিনিস নিষেধ করেছে, তুই কেন এই কাজটা করতে গেলি ইচ্ছা করে? কাজটা তুই ভালো করিস নাই। এই জিনটা ভালো, তোর কোনো ক্ষতি করবে না, তুই এখন থেকে তার কথা মেনে চলবি। শহীদুল্লাহ মামার কথার পর বাড়ির সদস্যরা বুঝতে পারেন যে লিপি খালার সাথে একটি ভালো জিন রয়েছে। পরিবারের সব সদস্যই এই বিষয়ে অবগত ছিল। অন্য আর একদিন রাত্রে লিপি খালা যখন ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে ওই অবয়বটি এসে বলে যে শোন, তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, আর তোর বিছানার নিচে সজনে গাছের ছাল এবং একটা বিশেষ গাছের পাতা থাকবে। এই পাতা এবং সজনে গাছের ছাল পাটায় বেটে রস করে যে সমস্ত মানুষের পেটে ব্যথা রয়েছে, সারে না, এই সমস্ত মানুষকে খাওয়াবি, ইনশাল্লাহ দেখবি যে ওই মানুষগুলো সুস্থ হয়ে গেছে। লিপি খালা পরদিন সকালবেলা যখন এই স্বপ্নের কথাটা মনে করছে, উনি নিজে নিজে হাসছেন। আর এরপর লিপি খালা তার আম্মুকে এবং তার 3 বোনের সাথে এই বিষয়টা বলেন আর কি। তাদের সাথে মোটামুটি ফাজলামি করে এই বিষয়টা বলছেন যে আমাদের বিছানার নিচে হাত দিয়ে দেখো তো তোমরা কিছু পাও কি না। বোনেরা সবাই হেসে বলে যে কেন রে, রাত্রেবেলা তো সেই জিনটা এসে বিছানার নিচে কিছু দিয়ে গেছে নাকি? উনি বলেন যে হ্যাঁ দিয়ে গেছে, তোরা যায় দেখ। লিপি খালার এক বোন বিছানার নিচে হাত দিয়ে দেখে কিছুই নাই, পাতা বা সজনে গাছের ছাল এগুলো কিছুই নেই। লিপি খালা তখন বলে স্বপ্নের ভিতর আমার সামনেই তো কাল রাত্রে দিয়ে গেছে, তোরা পাচ্ছিস না?
এরপর লিপি খালা যখন খাটের নিচে হাত দিয়েছেন, অর্থাৎ ওই তোষকটা সরিয়ে যখন হাত দিয়েছেন, তখন দেখেন ঠিকই সেখানে সজনে গাছের ছাল এবং একটি গাছের পাতা। এটা যে কোন গাছের পাতা এটা বোঝা যাচ্ছে না, তবে এই পাতাটা বেশ অদ্ভুত। সচরাচর উনি যে গাছগুলো চিনতেন সেই গাছের পাতা যে এটা না, এটা উনি বুঝতে পারেন এবং উপস্থিত যারা ছিলেন তারাও বুঝতে পারেন। এরপর স্বপ্নে বলে যাওয়া সেই ব্যাপারটা উনি ফলো করেন, অর্থাৎ সজনে গাছের ছাল আর ওই পাতাটা পেটে আশেপাশে কিছু মানুষ যারা পেটের ব্যথায় ভুগছিলেন তাদেরকে খাওয়ান। আল্লাহর অশেষ রহমতে তারা ম্যাজিকের মতো ভালো হয়ে যায়। কিন্তু ওনার এই চিকিৎসাবিদ্যা বেশি দিন টিকল না, কারণ গ্রামের সকলেই তুচ্ছ তাচ্ছিল্য করে লিপি খালাকে পীর মা এগুলো বলে খেপাতে থাকে, যেখানেই যায় খেপাতে থাকে তাকে। উনি এই ধরনের কথাবার্তা, বিশেষ করে এই ধরনের বিদ্রূপ করে তাকে যে কথা বলা হচ্ছে, উপহাস করা হচ্ছে, এই বিষয়টা আসলে মেনে নিতে পারলেন না। আর এই কারণেই মানুষের এই তির্যক মন্তব্যের কারণেই উনি অবশেষে এই চিকিৎসা করা বাদ দিলেন। গ্রামের লোকজন ঘুরিয়ে পেঁচিয়ে কত ধরনের যে কথা বলেছে তাকে কটাক্ষ করে, উনি ছোট মানুষ, এই ধরনের কথা আসলে উনি মেনে নিতে পারেন নাই। তো যাই হোক, এরপরে অন্য আরেকটি ব্যাপার বলি। লিপি খালাদের যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু যশোর জেলার বাঘারপাড়া ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে। ওনাদের বাড়ি থেকে 100 ফুট দূরত্বে বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদীর পাশে ফসলের মাঠ, এই ফসলের মাঠে লিপি খালাদের বাড়ির লোকজন চাষাবাদ করে থাকতেন আর কি। তো সময়টা হবে ধানের সিজন। ধান যখন পেকে যায় তখন অনেক সময় বিভিন্ন পাখি, গরু, ছাগল সুযোগ পেলে এই ধান খেতে চলে আসে আর ফসল নষ্ট করে। যেহেতু বুড়িগঙ্গা নদীর পাশে ফসলের এই জমিটা, তো খালাদের বাড়ি থেকে বেশি দূরেও না, ওখানে বাঁশের একটি মাচালি পেতে একদিন এই মিকাইল ভাইয়ের আম্মু আর লিপি খালা ভর দুপুরবেলা পাহারা দিচ্ছিলেন ক্ষেত। তো মিকাইল ভাইয়ের আম্মু এবং লিপি খালা ওনারা ওখানে বসে বসে একটা ওয়ালমেট সেলাই করছিলেন আর নিজেরা নিজেদের মতো করে গল্প করছেন। গল্প করতে করতে এক পর্যায়ে লিপি খালা চিৎকার দিয়ে মিকাইল ভাইয়ের আম্মুকে বলে ওঠেন যে, ওই দেখ দেখ নদীর উপর তাকা। এটা বলে লিপি খালা হাসতে থাকে। তখন মিকাইল ভাইয়ের আম্মু জীবনে এক ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর বলতে খুব অদ্ভুত ভয়ঙ্করও বটে, দিন দুপুরবেলা এই জিনিসটা দেখেন। উনি দেখেন যে একজন মধ্যবয়সী লোক বুড়িগঙ্গা নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। তার হাতে একটি তসবি, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, পরনের লুঙ্গি, শরীরের সাথে একটি গেঞ্জি, মুখে দাড়ি রয়েছে, হেঁটে হেঁটে এপাশ থেকে অন্য পাশে চলে যায়। মিকাইল ভাইয়ের আম্মুর ভাষ্য অনুযায়ী কেউ যদি নদীর উপর দিয়ে হেঁটে যায়, এটা তো আসলে দেখলে অবাকই লাগবে, কিন্তু এটাই সত্য হয়েছিল। ওনার আম্মু তো ভয় পেয়ে সাথে সাথে বাড়িতে এক দৌড়ে চলে যায়। বাড়িতে আসার পর উনি বলেন যে উনি এই জিনিস দেখেছেন। ওইদিকে লিপি খালা হাসতে হাসতে বাড়িতে চলে আসেন। এই বিষয়টাকে আসলে উনি তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, কারণ খালার সাথে এরকম হামেশাই অনেক জিনিস ঘটতো, উনি দেখতেন। এই জন্য উনি আর ভয় পেতেন না, উনি এগুলোর ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিতেন। ওনার ভয়ের চাইতে সাহসী বেশি হয়ে গিয়েছিল। তো এইভাবে বিভিন্ন ধরনের ঘটনা চলছে। এখন লিপি খালা তো বড় হয়ে গেছেন, এভাবে চলতে চলতে তাকে বিয়ে দিতে হবে। লিপি খালাকে বিয়ে দেয়া হলো। ঘটনা শুরু হয় বিয়ের পর থেকে আবার নতুন করে, তবে এবার কিন্তু অন্য ধরনের ঘটনা। লিপি খালা যখন ঘুমিয়ে থাকতেন তখন স্বপ্নের মধ্যে এক ধরনের মাটির হাড়ি দেখতে পেতেন, যার মধ্যে টাকা রয়েছে। উনি দেখতে পেতেন যে শ্বশুরবাড়ির পেছনে একটা পুকুর রয়েছে, সেই পুকুরের ভেতর থেকে টাকার যেই মাটির হাড়িগুলো সেগুলো ভেসে ওঠে, আর তাকে বলতো যেগুলো সব তোর, নিয়ে যা। কে যে বলতো এটা উনি দেখেন নাই, কিন্তু এই মাটির হাড়িগুলো দেখেছেন। তবে লিপি খালা কখনোই এই টাকার প্রতি লোভ করেন নাই এবং এটা নিতে কোনো আগ্রহও দেখান নাই। যখন উনি এটা আর নিলেন না, লোভ করেন নাই,
এরপর লিপি খেলার সাথে বেশ কিছু সমস্যা হতে থাকে। আগে তো যে জিনটা ছিল সেটা কখনোই লিপি খেলাকে কোনো ক্ষতি করেনি, কিন্তু এবার শুরু হয় ভিন্ন রকমের একটা সমস্যা। লিপি খেলা যখন অন্তঃসত্ত্বা হতেন, অর্থাৎ গর্ভবতী হতেন, তখন ওনার গর্ভের সন্তানের একটা বিশেষ সমস্যা দেখা দিত। সেটা হচ্ছে এই সন্তানটা একটা নির্দিষ্ট সময় পার করার পর পেটের মধ্যেই আস্তে আস্তে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যেত। মানে এতটা শুকিয়ে যেত সেটা মারা যেত। তো এই রকম সমস্যা কিন্তু লিপি খালার চলতে থাকে। ওনার অনেক চিকিৎসা করা হয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে, তারপর কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক, এগুলো করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এটা সমাধান করা যায় নাই। শেষমেশ ভালো একজন হুজুরের মাধ্যমে রুকিয়া করার পর আল্লাহর অশেষ রহমতে লিপি খালা একটি কন্যা সন্তান জন্ম দিতে সক্ষম হন। সেই মেয়েটি এখন অনার্স কমপ্লিট করেছে, লেখাপড়া শেষ করেছে, বর্তমানে তিনি একটি সরকারি চাকরি করছেন। এরপর বিশেষ করে মোটামুটি ওনার কন্যা সন্তান যখন জন্মলাভ করে, এরপর তো উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। দীর্ঘদিন অসুস্থ থাকেন, আবার ভালো হয়ে যান। তবে হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে যান। 15 থেকে 20 দিন আইসিইউতে ছিলেন। খুব বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগে লিপি খেলা পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে যান। আসলে লিপি খালার এই অসুস্থতা, এটা কি ওই জিনের কারণে হয়েছিল নাকি এমনিতেই হয়েছিল? আসলে উনি কি কারণে মারা গিয়েছিলেন এটা বলা বেশ দুষ্কর। কেনই বা শ্বশুরবাড়িতে আসার পর স্বপ্নে ওই মাটির হাড়িগুলো দেখতেন যেগুলোর মধ্যে টাকা থাকতো? এটা কি ওই জিনেরই কাজ নাকি এখানে অন্য কোনো ব্যাপার স্যাপার রয়েছে? এই বিষয়টি আসলে সেভাবে জানা যায় না। মিকাইল ভাই লিপি খালার জন্য দোয়া করতে বলেছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ব্যাপারগুলো, যেই ব্যাপারগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমাদের নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু হয়ে যায় যেটা আমরা বুঝতেও পারি না। এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিন্তু সেলফ রুকিয়া যেগুলো, সেগুলো কিন্তু করে যেতে হবে। কিভাবে সেলফ রুকিয়া করতে হয় এই সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার 12 নং ফতেহপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। ওনার কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। চলুন এবারের ঘটনাটি শুনে আসি। ওনার আগের ঘটনায় কিন্তু আমরা জেনেছি ওনার দাদার নাম আব্দুর রৌফ। উনি একজন আমিন ছিলেন, জমি মাপতেন এবং খুব বিচক্ষণ, সেই সাথে খুব রাগী আমিনও ছিলেন বটে। আর খুবই সাহসী একজন মানুষ ছিলেন। তো জমি মাপার জন্য তো অনেক দূরে দূরে মাঝে মাঝে যেতে হতো, অনেকে ডেকে নিয়ে যেত। কাজ শেষ করে আসতে আসতে কিন্তু মাঝে মাঝে বেশ রাত হয়ে যেত। তো দাদার একটা সাইকেল ছিল, সেটা নিয়েই উনি আসা যাওয়া করতেন। এমন একদিন তার কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে গেছে। তিনি ভাবলেন বাড়িতে যাচ্ছি, বাজারটা সেরেই যাই। উনি কাঁচা বাজার করলেন, সাথে 2টা বড় সাইজের ইলিশ মাছ কিনে রওনা দিলেন বাড়ির দিকে। তো ওনাদের বাড়ির দক্ষিণ দিকে নিজস্ব পুকুর, পুকুরের দক্ষিণ পূর্ব সাইডে ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ও মাদ্রাসা, মসজিদের পেছনে একটা বাঁশ বাগান। এই বাঁশ বাগানটা সমস্তটা আসলে
ওনাদের না 3টা পরিবারের মালিকানা রয়েছে সেখানে, বিশাল এক বাঁশবাগান। মসজিদের পেছনে অর্থাৎ পুকুরের দক্ষিণে বাঁশবাগানের মধ্যে এই ওবায়দুল ইসলাম ভাইদের কিন্তু পারিবারিক কবরস্থান, আর পাশেই ওনাদের মহল্লার আর একটা পরিবারের কবরস্থান, প্রায় পাশাপাশি আর কি। তো এই যে বাঁশবাগান, কবরস্থান, এর মধ্য দিয়ে একটা চিকন রাস্তা ছিল যেটা এখনও রয়েছে। এই রাস্তাটা মেইন রাস্তা থেকে নেমে এসে বাঁশবাগানের মধ্যে হয়ে মসজিদ ও মাদ্রাসার মাঝ দিয়ে ওনাদের বাড়ির সামনে দিয়ে গিয়ে আর একটা রাস্তায় উঠে গেছে। তো ওবায়দুল ইসলাম ভাইয়ের দাদা বেশিরভাগ সময় যাতায়াত করতেন এই রাস্তাটা দিয়ে। তো তখন তো অনেক রাত হয়ে গেছে, মানে যেই রাতে উনি ফিরছিলেন, উনি ভাবলেন যে রাস্তা দিয়ে যাই, মানে অর্থাৎ এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো। তো উনি যখন বাঁশবাগানের মধ্যে পৌঁছেছেন তখন দেখলেন রাস্তার মাঝে আড়াআড়িভাবে একটা বাঁশ পড়ে আছে। উনি তো বুঝে গিয়েছেন ঘটনা কি, উনি তো থেমে গেলেন সাইকেলটা নিয়ে। ওই সময় নাকি কেউ একজন নাকি গলায় বলছে, আব্দুর রৌফ, তুই 2টা ইলিশ মাছ নিয়ে যাচ্ছিস না? ভালো কথা, 2টা নিয়ে যাচ্ছিস, আমাকে একটা দিয়ে যা। এই কথা শুনে দাদা তো ভয় তো পেলেনই না, বরং রেগে গিয়ে বললেন, হতচ্ছাড়া বিটকেল কোথাকার, আমি এত কষ্ট করে উপার্জন করি, সেই টাকা দিয়ে মাছ কিনছি, আমার এত কষ্টের উপার্জনের ফসল তোকে কেন দেব? আমার মাছ আমি কেন দেব? এটা আমার পরিবারের জন্য কেনা। অনেক রাত হয়ে গেছে, রাস্তা ছাড়, আমাকে যেতে দে। তখন নাকি আবার ওই নাকি গলায় বলছে, তুই তো 2টা মাছ নিয়ে যাচ্ছিস, আমি তো 2টা চাই নাই তোর কাছে, আমাকে একটা দিয়ে যা। আমিও ইলিশ মাছ খাই, কতদিন ইলিশ মাছ খাই না, তোরা না দিলে কিভাবে খাবো আমরা? আমাদেরও তো খেতে ইচ্ছা করে। তখন নাকি আব্দুর রৌফ দাদা বলে উঠলেন, আমার রাস্তাকে ছাড়বি না ছাড়বি না? যদি না ছাড়িস দেখ আমি কি করি। তখন দাদা আয়াতুল কুরসি পড়ে যখন ওই বাঁশের দিকে ফু দিয়েছেন, সাথে সাথে বাঁশ সোজা হয়ে কটকট কটকট শব্দ করতে করতে দাঁড়িয়ে যায়। এরপর দাদা আবার সাইকেল নিয়ে যখন চলতে শুরু করেছেন তখন আবারও পেছন থেকে বলে ওঠে, আব্দুর রৌফ, মাছ তো দিলি না, পরে বুঝতে পারবি কত বড় ভুল করলি। দাদা এই সমস্ত কথায় পাত্তাই দেন না। দাদা বাড়িতে এসে দাদির হাতে বাজারে ব্যাগ দিয়ে বললেন যে ব্যাগের ভিতরে ইলিশ মাছ আছে, রান্না করো। তো এখন থেকে বহুদিন আগে, অর্থাৎ ঘটনাটা কিন্তু 1975-76 সালের দিকে, তখন তো গ্রাম অঞ্চলে ফ্রিজের কথা কল্পনাই করা যেত না, ইলেকট্রিসিটি ছিল না। এখনও তো গ্রাম অঞ্চলে সব বাড়িতে ফ্রিজ নাই, তাই কেউ মাছ মাংস নিয়ে আসলে রাতেই রান্না করতে হতো, বা যখনই আনা হয়েছে সাথে সাথে ফ্রেশ জিনিসটা রান্না করতে হতো, না হলে সেটা জাল দিয়ে সেদ্ধ করে রেখে দিতে হতো। তো দাদি মাছ কেটে কুটে রান্না করেছেন, সবাই খাওয়া দাওয়া করেছেন, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া করার পর দাদাও শুয়েছেন, হঠাৎ করে দাদার রক্ত বমি শুরু হলো, সেই সাথে গায়ে প্রচণ্ড জ্বর। এইভাবে চললো সারাটা রাত, কোনোভাবেই ওনার রক্ত বমি থামলো না, জ্বরও কমলো না। দাদি তো যথেষ্ট চেষ্টা করেছেন, ওই রাত্রে আর কী করবেন, সমাধান তো হবে না সকাল ছাড়া। তবে সকালবেলা দাদার রক্ত বমি বন্ধ হয়ে যায়, জ্বরটাও কিছুটা কমে আসে। তখন দাদি দাদাকে বলছেন যে, আচ্ছা তুমি রাতের বেলা বাড়িতে এলে সুস্থ মানুষ, এরপর হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না তো। এরপর দাদা দাদিকে সব কথা খুলে বললেন। এটা শোনার পর দাদি দাদাকে বললেন, তুমি রাতের বেলা বাড়িতে এসে আমাকে এসব কিছু খুলে বলবা না? তাহলে তো বেশ কিছু পদক্ষেপ নিতে পারতাম। যাই হোক, এখন যেটা হওয়ার তো হয়েই গেছে, তবে এটা তো এইভাবে রেখে দেওয়া যাবে না। দাদি পাশের গ্রামে একজন নাম করা কবিরাজ ছিল, সেই কবিরাজের সন্ধানে লোক পাঠালেন। সেই কবিরাজের নামটা অবশ্য ওবায়দুল ইসলাম ভাই বলতে পারেন নাই, কারণ এই ঘটনাটা আবার ওবায়দুল ইসলাম ভাই উনি ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করেছেন, ওনার মা বলতে পারেন নাই। তবে অনেকদিন আগের কথা তো, ওই কবিরাজ নাকি হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তবে হোমিওপ্যাথি চিকিৎসকের পাশাপাশি, মানে চিকিৎসার পাশাপাশি ভালো একজন কবিরাজও ছিলেন, জিনে ধরা, তারপরে কালো জাদুতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওনার বেশ নামডাক ছিল। পরের দিন বিকেলবেলা দাদাকে তার কাছে নিয়ে যাওয়া হয়। তখন আবার দাদার রক্ত বমি শুরু হয়েছে। তবে রেগুলার হচ্ছে বিষয়টা এরকম না, মানে অনেকক্ষণ ঘন্টাখানেক পর পর একটু হচ্ছে। একটা হলো সারা রাত হয়েছে, আর
দিনের বেলা দুপুর পর্যন্ত মোটামুটি একদম স্বাভাবিক ছিল, বমি হয় নাই। যখন ওই কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হবে তার আগ দিয়ে আবার থেমে থেমে হচ্ছে। কবিরাজের কাছে যাওয়ার পর বিস্তারিত বিবরণ কবিরাজ শুনলেন। তখন কবিরাজ বললেন, আমাকে একটু সময় দেন, দেখি কিভাবে এই চিকিৎসাটা করা যায়। কিছুক্ষণ পর মানে কবিরাজ একটা সাইডে চলে গিয়েছিলেন, নিশ্চয়ই উনি কোনো একটা তথ্য নেওয়ার জন্য গিয়েছিলেন। তো কবিরাজ এসে বলল যে এই ঘটনার জন্য নাকি দাদা নিজেই অনেকটাই দায়ী। কারণ হচ্ছে উনি যখন বাঁশবাগানের মধ্যে ইলিশ মাছ নিয়ে প্রবেশ করেছেন, তার সাথে থাকা ব্যাগের ভিতরে যেই মাছগুলো ছিল এইটার উপরে নজর যায় এক মেছো পিশাচ শ্রেণীর জিন। তো এই জিনটা নজর দিয়েছে। ওই জিনটা মাছ চেয়েছে যখন, তখন দাদার উচিত ছিল একটা মাছ দিয়ে দেয়া, ও তো সবগুলো মাছ চায় নাই। দাদা তো মাছ দেনই নাই, আরও মেজাজ দেখিয়েছেন, অপমানজনক কথাবার্তা বলেছেন। জিনটা এতে করে খুব ক্ষিপ্ত হয়েছে আর ওই মাছের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। যেই মাছটা খেয়েছেন দাদা, এইটা খাওয়ার পর মূলত এই ব্ল্যাক ম্যাজিকটা ওনার শরীরে পড়েছে। এই মাছটা আরও অনেকে খেয়েছে, কিন্তু তাদের সমস্যা হয়নি, হয়েছে শুধু এই আব্দুর রউফ দাদার। মূলত এই ধরনের মাছ, মাংস যেগুলো কোনো জিনে চায়, অন্ধকার রাতের বেলা নিয়ে আসা হয়েছে, কোনো জিন চেয়েছে, এই খাবারগুলো আসলে খাওয়া উচিত নয়। যদি খেতেও হয় রুকিয়া করে খেলে তখন ইনশাল্লাহ সমস্যা হবে না। এই ধরনের খাবারগুলোর উপর জিনেরা নজর দিয়ে রাখে, এমনকি জাদুটোনাও করে রাখে। তো এই জিনিসগুলোই কবিরাজ বললেন যে এই ব্যাপার। তখন দাদি সব শুনে বললেন যে কবিরাজ মশাই, তাহলে ওনার শরীরটা ভালো হবে কিভাবে? তখন কবিরাজ উনি দাদাকে রুকিয়া করে দেন, গোলাপ পানি পরে দেন এবং বলেন যে এগুলো একটু একটু করে খাওয়াতে হবে, গোসলের পানিতে আবার মিশিয়ে গোসল করতে হবে। এটা 7 দিন করতে হবে আর 5 দিনের জন্য একটা ওষুধ দিয়ে দেন এবং কবিরাজ এটাও বলে দেন 5 দিন পর আমার কাছে আসবেন, আর যেদিন আসবেন সন্ধ্যার পর আসবেন। তো ঠিক সময় মতোই যাওয়া হয়। এই 5 দিনের মধ্যে এই সমস্যাটা অনেকটাই কমে গিয়েছিল। তবে সমস্যার একটা দেখা দেয় যে দাদা ঘুমাতে পারতেন না। ঘুমালেই স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর একটা অবয়ব এসে বলতো, আব্দুর রউফ, আমাকে তো মাছ দিলি না, সব মাছ তোরাই খেলি। আমি বলেছিলাম আমাকে একটা মাছ দিয়ে যা, তুই দিস নাই। এবার বুঝবি, বুঝবি আর কি, বুঝতেছিস ইতোমধ্যে, আরও বুঝবি। এই স্বপ্নটা দাদা ঘুমালেই দেখতেন, মানে ঘুমালেই এটা উনি দেখবেনই, এমন একটা অবস্থা। দাদার কিন্তু গায়ে জ্বর নাই, বমিও হচ্ছে না, কিন্তু উনি ঠিকঠাক মতো ঘুমাতে পারছেন না। এইভাবে কিন্তু 5 দিন কেটে যায়। 5 দিন পর যেই দিন, সেদিন সন্ধ্যায় ওনাকে নিয়ে যাওয়া হলো কবিরাজের কাছে। তাই তখন বললেন যে ওনার শরীরটা কিছুটা সুস্থ হয়েছে, কিন্তু ঘুমাতে তো পারছেন না, ঘুমালেই উনি এই দুঃস্বপ্ন দেখেন। তখন কবিরাজ বলেন যে ওই পিশাচটা তো সরাসরি কাছে আসতে পারতেছে না, দূর থেকে ভয় দেখাচ্ছে, স্বপ্নে ভয় দেখাচ্ছে, ওর সাথে একটা আলাপ আলোচনা করে বিষয়টার সমাধান করতে হবে। এরপর কবিরাজ দাদার শরীরে ওই জিনটাকে হাজির করেন এবং বলেন, এই লোক তোর কি ক্ষতি করেছে? তখন ওই জিনটা নাকি বলে ওঠে, ও আমার কোনো ক্ষতি করে নাই, তবে ও আমাকে অপমান করছে। আমি ওই বাঁশ বাগানে থাকি। ও যখন 2টা ইলিশ মাছ নিয়ে বাঁশ বাগানের ভেতর দিয়ে যাচ্ছিল, এটা দেখে আমার লোভ হয়েছে। আমি তো ওর পরিবারের কথা চিন্তা করে একটাই চাইছি, 2টা তো আর চাই নেই। সে দেবে না এই কথা বলার পরেও সে অপমানসূলক আরও কিছু কথা বলেছে, এই কারণেই আমি ওর উপর ক্ষিপ্ত হয়েছি। তখন ওই কবিরাজ বলে, ও কষ্ট করে উপার্জন করে, সে তার পরিবারের জন্য মাছ কিনে নিয়ে যাচ্ছে, তুই তোর পরিবারের জন্য, তোর খাওয়ার জন্য উপার্জন কর। সেই টাকা দিয়ে মানুষের বাজার থেকে মাছ কিনে পরে গাছের ডালে বসে বসে খা। মানা করছে কে? কিন্তু তোকে কিন্তু এক্ষুনি চলে যেতে হবে, তাহলে আগুনে তোকে পুড়িয়ে ফেলবো। তখন জিনটা বলে যে আগুনে পুড়িয়ে ফেলবি এত সহজ? এর পরের পরিণতি কি হবে জানিস? যেতে বলছিস চলে যাব, তবে একটা ইলিশ চাইছিলাম দেয় নাই, ওকে 7টা ইলিশ দিতে হবে, আর ও নিজে গিয়ে ওই বাঁশ বাগানের ভেতরে 7টা ইলিশ দিয়ে আসবে কালকেই রাত 12টার পরে। কবিরাজ তখন বলে, ঠিক আছে, তুই 7টা ইলিশ মাছই পাবি, তবে মনে রাখিস ও ইলিশ মাছ দিতে যাবে, যদি কোনো ধরনের একটু ক্ষতি ওর হয়েছে
তাহলে তোকে তো বোতলবন্দি করবই, আর তোকে বোতলবন্দি অবস্থায় আগুনে জ্বালায় পুড়ায় মারবো, মনে রাখিস। তখন বলে যে ও 7টা ইলিশ মাছ জিতে গেলে আমি ক্ষতি করব না, তবে একটা কথা, ও যেন ওই বাঁশবাগানের ভেতর দিয়ে রাতের বেলা কখনো না আসে, কেন ও আসলেই ওর ওই অপমানের কথা আমার মনে পড়বে, তখন কিন্তু আমি অনেক কথাই ভুলে যাব। তখন কবিরাজ বলে ঠিক আছে, ও আর বাঁশবাগানের ভিতর দিয়ে রাতের বেলা যাবে না, দিনের বেলা গেলে সমস্যা নেই, বাট রাতের বেলা যাবে না। তো এরপর সত্যি দাদা পরের দিন 7টা বড় বড় ইলিশ মাছ রাত 12টার পর নিজে গিয়ে সেখানে দিয়ে এসেছিলেন। তবে দিয়ে যখন ঘুরে বাবার বাড়ির দিকে আসা শুরু করেছেন, পেছন থেকে কচমচ কচমচ আওয়াজ শোনা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল যে কোনো একটা কিছু ওই মাছগুলো কচমচ করে খেয়ে ফেলছে। এরপর আল্লাহর রহমতে এই বিষয় নিয়ে দাদার আর কোনো সমস্যা হয়নি, উনি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন। দাদা তো এখন আর জীবিত নাই, উনি 2004 সালে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল এই ঘটনা। চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান আল আমিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাড়াটঙ্গী গ্রামে। ওনার পাঠানো ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। ওনার প্রথম যেই ঘটনাটি যেটা আমরা প্রচার করেছি সেটা আমাদের থার্সডে নাইটের 134 নম্বর এপিসোডের তৃতীয় ঘটনা হিসেবে প্রচারিত হয়েছে। সেখানে ওনার এক কাকার কথা বলা হয়েছিল যে তার মাথা যদি কোনো কারণে তাক করা হতো তাহলে উনি বেহুশ হয়ে যেতেন। চলুন ঘটনায় চলে যাই। তো ওনার দাদি, অর্থাৎ এই আলামিন ভাইয়ের দাদা, এই পরিবারটা খুব গরিব ছিল। দুবেলা ভাতের ব্যবস্থা করতেই হিমশিম খেয়ে যেতেন তারা। ঘটনার যখন সূত্রপাত সেটা অনেক আগের কথা। দাদির বিয়ে হয়েছে, দাদি যখন গর্ভবতী হয়েছেন, তো প্রেগনেন্ট অবস্থায় গভীর রাত্রে উনি স্বপ্নের মধ্যে দেখেন যে জুব্বা পরা, পাগড়ি পরা একজন লোক ঘুমের মধ্যে ডাকছে। দাদির নাম ছিল হামিদা। ডাকছে, হামিদা, এই হামিদা। তো হামিদা দাদির যেই সেন্স, এই সেন্সটা কিন্তু স্বপ্নের মধ্যেই খুব অ্যাক্টিভ ছিল। উনি বলছেন যে জি শুনছি, বলুন। তখন ওই অবয়বটি বলছে, হামিদা শোন, তোর ঘরে একটা পুত্র সন্তান হবে, তবে এই পুত্র সন্তানের কিছু বিষয় আলাদা হবে। তার গলার কাছে একটা বিশেষ ধরনের চিহ্ন থাকবে, কিন্তু এটা দেখে তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা নিয়ে চিকিৎসা করতে হবে না। আর ছেলের নাম রাখবি আব্দুল বশির। দাদিকে ওই লোক আরও বলেন যে তোর ছেলে হওয়ার ঠিক 14 দিন পর তুই তাহাজ্জুদের নামাজ পড়বি, নামাজ শেষ করে বিসমিল্লাহ বলে ঘরের যে মাটির মেঝে রয়েছে সেখানে হাত দিবি। তখন তুই দেখবি একটি সুন্দর পিতলের গ্লাস বের হবে, সেইখানে কিছু টাকা আর কিছু চাল থাকবে। সেই চাল ও টাকা ঘরের টাকার সাথে মেশালে আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ বরকত দেবে, তোর অভাব কমে যাবে ইনশাল্লাহ। তবে একটা কথা মনে রাখিস, ভুলেও এই টাকা খারাপ কোনো কাজে ব্যবহার করিস না, তাহলে কিন্তু সেই চাল আর টাকার গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং তোর ছেলের খুব বড় ক্ষতি হবে, সাবধানে থাকিস। এই কথা বলে লোকটার স্বপ্নের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। তাদের ঘুম ভেঙে যায়, তাদের খুব ভয় পান, তবে দাদি কাউকে কিছু বলেননি। তো এরপর দাদি সন্তান প্রসব করেন। এই যে বশির কাকা, উনি জন্মগ্রহণ করেন। ওনাকে দেখে সবাই খুব অবাক হয় যে ওনার গলার কাছে অদ্ভুত দাগ, ওনাদের এলাকায় এটাকে নার পেঁচিয়ে বলে আর কি। তো দাদি ঠিক 14 দিন পর সেই লোকের কথা মতো তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজ আদায় করার পর উনি ভাবতে লাগলেন যে আসলে উনি যে কাজটা করতে বললেন
এটা কি আসলে ভুল দেখলাম, দুঃস্বপ্ন দেখলাম না কি দেখলাম? আর দুঃস্বপ্ন যদি হবে তাহলে ছেলের গলার কাছে এরকম বিশেষ চিহ্ন কেন? তো যাই হোক, উনি সাহস করে বিসমিল্লাহ বলে ঘরের মেঝেতে ওনার ডান হাতটা রেখেছেন। মেঝেতে হাত দেওয়ার সাথে সাথে নাকি মেঝের ওই জায়গাটা থরথর করে কাঁপতে শুরু করেছে, মনে হচ্ছে ওখানে ভূমিকম্প হচ্ছে। এটা অনুভব করার পর দাদি তো খুব ভয় পেয়ে গিয়েছেন, হাত সরিয়ে পিছিয়ে গিয়েছেন। উনি দেখতে পেলেন মাটি ফুঁড়ে একটা পিতলের গ্লাস বের হয়েছে, তার মধ্যে কিছু চাল এবং কিছু টাকা রয়েছে। দাদি তো ভয়ে আগাচ্ছেন না, না জানি কোন বিপদ হয়। হঠাৎ করে ওই সময় কে যেন দাদির কানে ফিসফিস ফিসফিস করে বলে উঠল, হামিদা, আমি যা বলেছি তুই তা করেছিস, আর আরও যে কথা বলেছি সেটা কর, তাতে ইনশাল্লাহ ভালো হবে। যা, গ্লাস হাতে নে, আমার কথা মতো কাজ কর। তো দাদি সাহস করে সেই গ্লাসটা হাতে নিলেন। এরপর ওই গম্ভীর কণ্ঠটা যেটা ফিসফিস করে বলছে, ফিসফিস করে কথা বলে কিন্তু গম্ভীর কণ্ঠ বোঝা যায় না, তবে মনে হচ্ছিল যে কণ্ঠটা অনেক গম্ভীর। তো সেই কণ্ঠটা বলছে, যা, এখন ঘরে থাকা কিছু টাকার মধ্যেই টাকা মিশা, আর ঘরে থাকা যে চাল রয়েছে সেই চালের মধ্যে এই চালগুলো মিশিয়ে দেয়। দাদি সেটাই করেন। সত্যি আল্লাহর রহমতে বেশ বরকত হয়। টাকা মনে হচ্ছে ফুরাচ্ছে না, চালও ফুরাচ্ছে না। আস্তে আস্তে দিন ভালোই চলছে, কিন্তু এই ভালো বেশি দিন আর স্থায়ী হলো না। এই যে দাদা, তার আবার নেশা করার বদভ্যাস ছিল, সেই সাথে জুয়া খেলারও বদভ্যাস ছিল। দাদিকে ফোর্স করতেন টাকা দিতে, দাদি বলতেন টাকা নাই। অনেক পিড়াপিড়ি করার পর কিছু টাকা বের করে দিতেন, তাও সেটা কিন্তু জুয়া খেলার জন্য, বাজার করার জন্য। এখন ঘটনা যেটা ঘটে, এক পর্যায়ে দাদা খুব ক্ষিপ্ত হন যে টাকা তোকে দিতেই হবে, এই বলে উনি ঘরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। উনি চিন্তা করেন দাদি হয়তো বা কোনো গোপন জায়গায় টাকা রেখে দিয়েছেন। তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওই যেই টাকাটা উনি পেয়েছিলেন, এই টাকাটা দেখে ফেলেন, ওটা হাত দিয়েছেন। হাত দেওয়ার সাথে সাথে দাদি হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছেন যে খবরদার এই টাকাটা নিয়েন না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমাদের ছেলের অনেক বড় ক্ষতি হবে। তখন এই পুরো ঘটনা দাদি দাদাকে খুলে বলেন। এটা বলার সাথে সাথে দাদা আরও বেশি ক্ষিপ্ত হন, বলেন যে উল্টোপাল্টা কথা বলার আর জায়গা পাস না, মিথ্যা কথা বলিস, টাকা না দেওয়ার ধান্দা, আর মানলাম তোর কথা সত্যি, তাহলে ঘরে টাকা আছে, তুই আমাকে নাই বললি কেন, মিথ্যা কথা বললি কেন, আমি এই টাকাই নেব। এই বলে দাদা ওই টাকা নিয়ে চলে যান। আর এই টাকা নিয়ে দাদা জুয়া খেলেছেন, নেশাও করেছেন। ওই রাত্রে দাদি ঘুমানোর পর স্বপ্নে সেই অবয়বটাকে দেখেন। সেই অবয়বটা খুব রাগে কর্কশ ভাষায় বলতে থাকেন, হামিদা, তোরে কতবার বলছি এই টাকাটা যেন কোনো খারাপ কাজে ব্যবহার না করা হয়, এটা কি করলি, রক্ষা করতে পারলি না, এখন তো তোর ছেলের বড় একটা ক্ষতি হবে। দাদি তো স্বপ্নের মধ্যে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছেন এবং বলেন যে হুজুর, আমি তো অনেক চেষ্টা করছি, পারি নাই, আমার স্বামীর বদভ্যাসের কারণে এটা রক্ষা করতে পারি নাই। আমি তো চেষ্টা করছি, এটা তো আল্লাহ জানে যে আমি কতটুকু চেষ্টা করছি, আর নিশ্চয়ই আপনিও সেটা দেখছেন। আমার ছেলের কোনো ক্ষতি করেন না, অপরাধ যদি হয়ে থাকে আমার হয়েছে, ভুল হলে আমার হয়েছে, আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে নেব। দাদির ওই কান্না দেখে নাকি ওই জিনের মায়া হয় এবং বলে, দেখ হামিদা, তুই যা করছিস এটা আমার জায়গায়, আমার জাতির ভেতরে মেনে নেয়ার মতো না, এগুলো আমরা মানি না, আমরা না চাইলেও ক্ষতি করি, এটা আমাদেরকে করতেই হয়, এটা একটা নিয়ম। তবে যেহেতু তোর ইচ্ছাতে আসলে এটা হয় নাই, যা, তোর ছেলের বড় কোনো ক্ষতি করবো না, তবে একটা ছোট ক্ষতি আমাকে করতেই হবে, তা না হলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, এটা আমাদের একটা নিয়ম। তোর ছেলের মাথায় একটা কালো দাগের মতো দিয়ে গেলাম, কেন দিলাম এটা আমি বলবো না, তবে তোর ছেলের মৃত্যুর 40 দিন আগে এটা মুছে যাবে। তোর ছেলেকে কখনো মাথা টাক করতে দিবি না, যদি করিস তাহলে কিন্তু ক্ষতি হবে। এই বলে লোকটা স্বপ্নের মধ্যেই চলে যায়। দাদি এই কথা শুনে অনেক কান্নাকাটি করেন স্বপ্নের মধ্যেই।
তো দিন যায়, কাকা বড় হচ্ছেন। তো ওই লোকের কথা মতো সত্যি মাথায় একটা কালো দাগের মতো হয়ে যায়। তো কাকাকে মাথা ন্যাড়া করা কখনই হয়নি, অর্থাৎ টাক করা হয়নি। কাকার বয়স যখন 12 বছর হয়ে যায়, তো ওনার চুল আসলে অনেকদিন কাটাকাটি হয় নাই, তো ওনার চুলে জট বেঁধে গিয়েছে বিভিন্ন জায়গায়। কেউ তার সাথে খেলে না, তাকে দেখলেই বাচ্চারা ভয় পায়। এলাকার কিছু বড় ছেলে পেলে তারা তো এগুলোকে কুসংস্কার মনে করেছে। তারা চিন্তা করেছে যে এই বশিরে ধরে মাথা টাক করে দিব। চিন্তা করেছে যে এই ছেলেটার মাথাটা যদি টাক করে দেই, ছেলেটাকে দেখতেও সুন্দর লাগবে, ওখানে আবার চুল হবে, কিন্তু এই যে জটালা চুল, এটা কেমন দেখা যায়। এরা কি করেছে, এই বশির কাকাকে জোর করে ধরে, আগে থেকে সব ব্যবস্থা করা ছিল, ব্লেড দিয়ে প্রথমে কেচি দিয়ে মাথার চুল কেটেছে, চুল ছোট করেছে, এরপর ব্লেড দিয়ে পুরো মাথা টাক করে দিয়েছে। আর সাথে সাথে নাকি কাকা সেন্সলেস হয়ে গিয়েছে। এদিকে ওরা তো এই কাজটা করেছে অন্যরকম একটা চিন্তা থেকে। এখানে যে ধরনের সমস্যা হবে এটা তো তারা বুঝতে পারে নাই। তাড়াতাড়ি দাদিকে খবর দেওয়া হয়। দাদি তো শুনে দৌড় এসেছেন, এসে কান্নাকাটি করছেন। উনি বলছেন, তোরা এটা কি করলি, তোরা জানিস এটা রহস্য, আন্দাজে কাজটা করলি। তো যাই হোক, কাকাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। একটা পর্যায়ে কাকার সেন্স ফেরত আসে। তবে সেন্স কখন এসেছে? 4 দিন পর, যখন এই 4 দিনে কাকার মাথায় হালকা হালকা চুল উঠেছে তখন। এরপর থেকে কাকার মাথা টাক না করলেও চুল ছোট করে রাখা হয়, কিন্তু কখনোই ওনার মাথা টাক করেননি। এটাই ছিল ওনার এক রহস্যময় অধ্যায়, যেটা ওনার জীবনের সাথে মিশে রয়েছে। কেন উনি মাথা টাক করতে পারেন না, তবে অ্যাকচুয়াল যে ঘটনাটা কি সেটা ওই জিন কখনোই বলেনি। এটা একটা রহস্য। এবার আসি কাকার আরও একটা ঘটনায়। কাকার বয়স যখন 20 বছর, তখন পরিবারের সাথে ঝগড়া করে রাগে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। বেরিয়ে ওনাদের বাড়ির কাছে একটা পুকুর রয়েছে, ওই পুকুর পাড়ে এসে বসে আছেন। ওনাদের বাড়ি থেকে 1 কিলোমিটারের মতো দূরে একটা বড় পুকুর রয়েছে। অনেকে সেটাকে মৃত্যু পুকুর বলে, কারণ প্রতি বছর 1টা বা 2টো মানুষের মৃত্যু হতো ওই পুকুরের পানিতে ডুবে। পুকুরের পাশে একটা শেওড়া গাছ ছিল, সেই শেওড়া গাছে অনেকেই নাকি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল। তো কাকা পুকুর পাড়ে বসে রয়েছে, মন খারাপ করে পুকুরের ঢিল ছুটছে। তো তা কাকা ঢিল ছুটতে ছুটতে হঠাৎ করেই ওরা খুব ঘুম পায়। কেন ঘুম পাচ্ছে উনি নিজেও বুঝতে পারেন না। ঘুমিয়ে কাত হয়ে পড়ে গিয়েছেন। কতক্ষণ ঘুমিয়েছেন উনি বুঝতে পারেন নাই। হঠাৎ করে তার ঘুম ভেঙে গিয়েছে। যখন ঘুম ভেঙে গিয়েছে, উনি দেখতে পান একটা শুকরটা ঘোত ঘোত শব্দ করছে, আর এই কাকার শরীর শুকছে। কাকা হঠাৎ করে এরকম একটা শুকর দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান। ভয়ে কাকা কিছুটা পিছিয়ে গিয়েছেন। আর পিছিয়ে যাওয়ার পর কাকার নজর যায় ওই শেওড়া গাছের দিকে। উনি দেখতে পান শেওড়া গাছে একটা ডালে 24 থেকে 26 বছর বয়সী কোনো একটা মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, আর কাকার দিকে তাকেই হাসছে। এইটা দেখে কাকা দিয়েছেন এক দৌড়, আল্লাহ বাঁচাও বলে দিয়েছেন এক দৌড়। ওনার শরীরে যত শক্তি আছে তার সঞ্চয় করে দৌড়াতে দৌড়াতে কাকা একবার পেছনের দিকে তাকালেন। উনি দেখলেন কি, শত শত শূকর ওনার পিছনে ধাওয়া করছে, আর ওই ফাঁস দেয়া মেয়েটা ভেসে ভেসে তার দিকে আসছে আর বলছে, কিরে পিছন দিকে তাকাইলি, দেখলি তো আমাদেরকে, আজকে তোকে দেখাবো কে তোকে বাঁচায়। তোকে আজকে এই শেওড়া গাছে আমরা সবাই মিলে ফাঁসি দিয়ে মারব। কাকা এই কথা শুনে আরো জোরে বাড়ির দিকে দৌড় দিয়েছেন। তো বলে রাখা ভালো, বাড়ির দিকে যাওয়ার সময় আরেকটা বট গাছ পড়ে। সেই বট গাছেও আবার অনেকেই নাকি আত্মহত্যা করেছিল। কাকা যখন ওই বট গাছের কাছাকাছি এসেছেন, তখন উনি দেখেন কে যেন এগিয়ে আসছে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না কে। কাকা এটা দেখে আবার ভয় পেয়েছেন, চিন্তা করেছেন সামনে কোনো একটা ভূত প্রেত চলে আসছে। এরপর কাকা পড়ে যান আর সেন্স হারিয়ে ফেলেন। কাকার যখন জ্ঞান ফেরত আসে, উনি নিজেকে নিজের বাড়িতেই আবিষ্কার করেন। তখন সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, তখন কাকা সব কথা খুলে বলেন। তো কাকা যখন সব কিছু খুলে বলেছেন, তখন বাড়ির থেকে বলা হয় যে বট গাছের নিচে যে জিনিসটা দেখেছো, এটা আর কেউ না, এটা তোমার রহিম চাচা। রহিম চাচা ওই সময় এদিক দিয়ে যাচ্ছিল, তাকেই তুমি ভূত প্রেত মনে করে ভয় পেয়েছো, আবার নতুন করে অজ্ঞান হয়ে পড়ে গেছো। রহিম চাচাই তোমাকে কাঁধে করে তুলে এনে বাড়িতে দিয়ে গেছে।
আসলে ওইটা তো রহিম চাচাই ছিল, অন্ধকারে হেঁটে আসছিল, এটা তো আর ওই অবস্থার প্রেক্ষিতে তখন তো আর এই বশির চাচা বুঝতে পারেন নাই। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। আর মৃত্যু পুকুরকে কেন্দ্র করে যে এই ঘটনাগুলো রয়েছে, আরও বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠাবেন বলেছেন। ধন্যবাদ জানাচ্ছি আবদুল্লাহ আল হাসান আল আমিন ভাইকে। আশা করছি আপনারা আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 165তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 165তম আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি। অনেকেই গাড়ি চালকদের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনতে চান, আবার অনেকেই ট্রাক ড্রাইভারদের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনতে খুবই আগ্রহী। এখনকার ঘটনা এমনই একজনের কাছ থেকে পেয়েছি। উনি পেশায় একজন ড্রাম ট্রাক চালক। ওনার বাড়ি গাজীপুর জেলার সদর উপজেলার গাছা ইউনিয়নের গাছা নিলয় গ্রামে। ওনার নাম সাব্বির হোসেন। উনি ড্রাম ট্রাক চালান। সাধারণত বাংলাদেশে এই ড্রাম ট্রাকের সিজনটা শীতকালে হয়ে থাকে। ইটের ভাটা থেকে ইট লোড দিয়ে সেটা বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়া, তারপর মাটি কাটার পর সেই মাটিটা এই ড্রামটাকে ভরাট করে কোনো একটা জায়গায় গিয়ে সেই মাটিটা ফেলে দেয়া, এরকম কাজগুলো সাধারণত শীতকালে হয়ে থাকে। গরমকালে ড্রাম ট্রাকের ব্যবহারটা তুলনামূলক কম হয়ে থাকে। মাটি নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করাটা মুশকিল হয়ে যায়, কারণ গরমকালে অধিকাংশ সময় বৃষ্টি হয়। বৃষ্টি হলে তো মাটি কাটা, সেটা আনলোড করা, এটা অনেক ঝামেলার জিনিস। এই জন্য ড্রাম ট্রাকে এটা ওভাবে আসলে করাটা মুশকিল হয়ে যায়। অন্যান্য কাজ করা যায়, তবে ড্রাম ট্রাকের কাজটা শীতকালেই বাংলাদেশে বেশি হয়। ঘটনাটা কিন্তু শীতকালেই ঘটেছিল 2021 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে, যখন বাংলাদেশের আবহাওয়ায় বেশ শীত পড়ে। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভরাডুবা থেকে ওনাদের এলাকার অর্থাৎ সাব্বির হোসেন ভাইদের এলাকায় একটা কন্ট্রাক্ট আসে যে 5 থেকে 6টি ট্রাক লাগবে ওই কন্ট্রাক্টরের। ওনারা তো রাজি হয়ে যান। তো নির্দিষ্ট সময়ে ওনারা তো কাজ শুরু করে দেন। তো যেই রাত্রে ঘটনাটি ঘটেছিল, ওই রাত্রে ওনারা অর্থাৎ 5 থেকে 6টি যে ট্রাক, এই ট্রাকের যারা চালক, ওনারা ভরাডোবা থেকে পূর্ব দিকের একটা গ্রামের ভিতরে গিয়েছিলেন গাড়ি থেকে মাটি নিয়ে আসার জন্য, মানে গাড়ি নিয়ে মাটি আনার জন্য। তো ওখানে আবার এক্সক্যাভেটর ছিল, অর্থাৎ আমরা যেটাকে ভেকু মেশিন বলি। তো এই ভেকু মেশিন দিয়ে মাটিগুলো কাটা হচ্ছে, ভেকু মেশিন দিয়ে আবার ট্রাকেই লোড করে দেওয়া হচ্ছে। ট্রাক আবার লোড পয়েন্ট থেকে আনলোড পয়েন্টে চলে গিয়ে সেই মাটিগুলো ফেলে দিচ্ছে। এভাবে কিন্তু কাজ চলছিল। যে রাস্তা দিয়ে ওনারা আসা যাওয়া করছিলেন, এর একটা বড় জায়গাটা ছিল বেশ চাপা টাইপের রাস্তা, আর দুই পাশে বেশ জঙ্গলও ছিল। যেখানে ভেকু কাজ করছিল সেখানে যাওয়ার বেশ কিছুটা আগে হাতের ডান পাশে একটা মসজিদ পড়ে। মসজিদের আনুমানিক 100 থেকে 150 গজ সামনে একটা কবরস্থান রয়েছে, আর কবরস্থান পার হলে একটা বাঁশঝাড় রয়েছে। এরপর বেশ কয়েকটি কাঁঠাল গাছ, আর এই গাছগুলো এমনভাবে সারিবদ্ধ যে রাস্তার এ পাশে লম্বালম্বি বলতে মানে পাশাপাশি আর কি, পাশাপাশি, কিন্তু রাস্তার সাইড দিয়ে না। অর্থাৎ এই গাছগুলো যদি আর কয়েকটা রাস্তার মাঝখানে হয়, তার মানে হচ্ছে একটা বিশাল দেয়ালের মতো দেখা যাবে। সেই হিসাবে লম্বালম্বিভাবে বা আড়াআড়িভাবে এগুলো ওই সময় ছিল। কিন্তু ঠিক রাস্তার জায়গাটায় সেই জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু দুই পাশে আড়াআড়িভাবে এই গাছগুলো লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। আর এগুলো পূর্ব পশ্চিমে সারিবদ্ধ ছিল, এর মাঝখান দিয়ে গাড়ি চলছে। তো যেই রাত্রের ঘটনা, ওই দিন তো বেশ কয়েকবার ভালোই লোড আনলোড ওনারা করেছেন। রাত আনুমানিক 2টোর কাছাকাছি বাজে আর কি। ওই সময় গাড়ি লোড করে যাচ্ছেন সাব্বির ভাই। হঠাৎ করে খেয়াল করেন ওই যে কাঁঠাল গাছ, বেশ কয়েকটা কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের কাছে একটা মোরগ, একটা মুরগি কি জানি মাটি থেকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। এটা দেখে এই সাব্বির ভাই গাড়ি ব্রেক করেন। উনি মনে মনে চিন্তা করলেন, ধরি এই মুরগি দুইটাকে। বেশ বড় সড়ই মনে হচ্ছে
এগুলো বুনো, অর্থাৎ কারো পোষা না। তো উনি গাড়িটা থামিয়ে গাড়ির গেটের লকও খুলেছেন। পরে আবার মনে মনে বলছেন, না, এই 2টা মোরগ মুরগির জন্য বদনাম কামায় লাভ আছে। পরে বলবে এই গাজীপুরের ড্রাম ট্রাক চালকরা সব চোর, এরা মুরগি চুরি করছে, তখন তো সবার বদনাম হয়ে যাবে। দূর থাকতো, ওরা ওদের কাজ করুক, আমি আমার কাজ করি। এই বলে উনি আবার গাড়ির দরজা লক করে গাড়ি টান দিয়েছেন। এরপর উনি চিন্তা করেন যে একটা সিগারেট জ্বালাইতো। এমনিতে উনি সিগারেট খান। যখনই উনি সিগারেট জ্বালিয়েছেন, সাথে সাথে মনে হলো ওনার শরীরটা একটা ঝাঁকি দিল। এমনভাবে ঝাঁকি দিয়েছে উনি মানে চিন্তাই করতে পারেন নাই। সিগারেট খাওয়াটা ওনার জন্য নতুন কিছু না, কিন্তু হঠাৎ করে শরীরটা এমনভাবে ঝাঁকি দিল, মনে হচ্ছিল ওনার শরীরে কোনো কিছু চেপে বসেছিল। উনি বুঝতে পারলেন জায়গাটা ভালো না। উনি ওখান থেকে ট্রাক চালিয়ে চলে আসেন। আনলোড পয়েন্টে গিয়ে মাটি ফেলে ওখানকার একজন শ্রমিককে বললেন যে ঘটনাটা, যে এই যে 2টো মোরগ মুরগি দেখেছেন। তখন ওই শ্রমিকটা ওই জায়গাটা চিনল। সে বলল যে ভাই, জায়গাটা কিন্তু খুব একটা বেশি ভালো না, কিছু দেখলে গাড়ি থেকে নেবেন না, আপনি আপনার মতো চলে আসবেন। উনিও বলেন ঠিক আছে, কিছু দেখলে আমি আর নামবো না। তো আবার উনি লোড পয়েন্টে গিয়েছেন। লোড পয়েন্টে যাওয়ার পথে আর তেমন কিছু দেখেন নাই। তবে লোড পয়েন্টে যাবার পর আর একজন গাড়ির ড্রাইভার, তার নাম হচ্ছে আতিক। এই আতিক ভাই আবার সাব্বির ভাইকে বলেন যে সাব্বির, সাবধানে কিন্তু গাড়ি চালাস, জায়গাটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। কারণ আমার গাড়ির সামনে হঠাৎ করে দেখি একটা বাঁশ ফেলে দিছে। মনে করলাম চোর ডাকাত নাকি, কিন্তু না, চোর ডাকাত না, এখানে অন্য কোনো সমস্যা আছে। ওই বাঁশ যার আছে না, ওই বাঁশের সামনে একটা বাঁশ, কাঁচা বাঁশ হঠাৎ করে আমার গাড়ির সামনে পড়ছে। এরপরে পিছন থেকে আর একটা গাড়ি আসছে, বাঁশটা একাই উঠে গেছে। তারপর আমি সামনে চলে আসছি। তো এটা হচ্ছে ওই আতিক ভাই বলেছেন। যখন এই সাব্বির ভাই উনি ওনার গাড়ি নিয়ে ওই এক্সকেভেটর অর্থাৎ ভেকুর কাছে গিয়েছেন, ওই ভেকুটা যে কোম্পানির ছিল সেই কোম্পানির নাম হচ্ছে মামা ভাগিনা এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের নামটাও ওই ভেকুর গায়ে লেখা ছিল। যাওয়ার পর ওই ভেকু চালক উনি ওনার যে কেবিন আছে যেখানে বসে উনি ভেকুটা চালান, সেখান থেকে নেমে সাব্বির ভাইকে বলতেছে, ভাই দেখেন তো গাড়ির গায়ে কিসের দাগ। তখন সাব্বির ভাই দেখলেন মনে হচ্ছে ভারী কোনো হাতুড়ি দিয়ে যদি এই ভেকুর যে কেবিনটা অর্থাৎ যেখানে বসে অপারেটর উনি ভেকু অপারেট করেন, সেটা যদি আঘাত করা হয়, শক্ত অংশ অর্থাৎ লোহা দিয়ে বা যেই অংশটা স্টিল দিয়ে তৈরি, সেখানে আঘাত করা হয়, সেখানে কেমন স্ক্র্যাচ পড়তে পারে বা দাগ হতে পারে, ওই রকম হয়ে আছে। উনি বলছেন যে উনি চালাচ্ছিলেন, হঠাৎ করে মনে হলো যে ভারী হাতুড়ি দিয়ে 5টা বাড়ি দেওয়া হয়েছে ওনার কেবিনের আশেপাশে। উনি এই জিনিসটা বলছেন। এরপরে উনি যে কাজটা করলেন সেটা হচ্ছে উনি আবার ওই ওনার কেবিনের ভিতরে গিয়ে ভেকু স্টার্ট দিয়ে ভেকুটা এগিয়ে নিয়ে গিয়ে সামনে একটা খেজুর গাছ ছিল, উনি ভেকুর সামনের যে অংশ যেটা মুভ করে অর্থাৎ নড়াচড়া করে, যেটা দিয়ে মূলত কাজ করতে হয়, সেটা দিয়ে উনি একটা খেজুর গাছ ভাঙার চেষ্টা করছেন। পরে আতিক ভাই চিৎকার করে বলতেছেন যে এ ভাই করেন কি, জায়গাটা ভালো না। সাব্বির ভাই বলতেছেন জায়গাটা ভালো না, এসব ভাঙচুর করেন না, এখানে কি থেকে কি হয়ে যাবে, আপনি আপনার কাজ করেন। কিন্তু ভেকুর যিনি অপারেটর মনে হলো উনি কিছু শুনতেই পেলেন না, শোনার কথাও না, কারণ ভেকু চালানোর সময় কেবিনের মধ্যে ঢুকলে বাইরের শব্দ খুব কমই শুনতে পাওয়া যায়, আর ভেকুর একটা শব্দ থাকে, সেই শব্দের কারণেও কিন্তু বাইরের সাউন্ড ওভাবে পাওয়াটা মুশকিল হয়ে যায়। তো উনি যখন দেখলেন যে না, উনি কথা শুনছে না, উনি ওনার যেটা লোড পয়েন্ট ওখানে গাড়ি দাঁড় করালেন। একটা পর্যায়ে আবার ভেকু থেকে মাটি লোড দেওয়া হলো। উনি তখন গাড়ি নিয়ে ময়মনসিংহ হাইওয়েতে ওঠার জন্য রওনা শুরু করলেন। তো হাইওয়েতে ওঠার আধা কিলোমিটার আগে এই সাব্বির ভাই দেখেন যে 7 কি 8 বছর বয়সী একটা বাচ্চা ছেলে কত বড় হতে পারে বা তার গায়ের গড়ন কেমন হতে পারে, ওই রকম খালি গায়ে হাফ প্যান্ট পরা ওনার গাড়ির সামনে দিয়ে হঠাৎ করে দৌড় দিল। তার হাতে নীল যেই ড্রামগুলো থাকে, প্লাস্টিকের ড্রাম, এই ড্রামটা কাটা অর্থাৎ মাথার অংশ কাটা। আমরা অনেক সময় যারা মাছ বিক্রেতা তাদের কাছে এই ধরনের ড্রাম দেখতে পাই যে মাথার অংশটা কাটা থাকে, ওর ভিতরে পানি দিয়ে ওর ভিতরে মাছ রাখা হয়। এরকম একটা ড্রাম এক হাতে নিয়ে দৌড়ে রাস্তা ক্রস করে চলে গেল।
তখন তো সাব্বির ভাই হার্ট ব্রেক করেছেন। এই ধরনের লোড গাড়ি কিন্তু হার্ট ব্রেক করাটা বেশ ঝুঁকিপূর্ণ। ভয়ে তো ওনার পুরো শরীর একদম ঘেমে একাকার হয়ে গেছে, শরীর কাঁপছে ঠকঠক করে, যে কি দেখলাম। কারণ হচ্ছে যে এই ধরনের একটা কাটা ড্রাম, এটা 7-8 বছর বয়সী একটা বাচ্চা ছেলে হাতে নিয়ে অনায়াসে যে পার হয়ে যাবে এটা আশা করা যায় না, কারণ এটা যথেষ্ট ভারী থাকে। দুইজন লোক বা একজন প্রাপ্তবয়স্ক লোক এটা অনায়াসে নিতে পারলেও 7-8 বছর বয়সী একটা ছেলে এ ধরনের মোটা প্লাস্টিকের একটা ভারী ড্রাম এটা নেওয়াটা বেশ কঠিন। মনে হচ্ছে ওর হাতে কিছুই নাই, এমনভাবে নিয়ে এটা পার হয়েছে। আর তখন এমন শীত, এই ছেলেটা খালি গায়ে হাফ প্যান্ট পরা, তার কি শীত লাগে না? তবে একটা পর্যায়ে এসে সাব্বির ভাইয়ের মনে হয় যে সামনেই একটা পাঙ্গাস মাছের বিশাল ফিশারিজ রয়েছে, অর্থাৎ ঘের রয়েছে, ওখানে হয়তোবা ছেলেটা কাজ করে, এই জন্যই কাটা ড্রাম নিয়ে গিয়েছে। কিন্তু কাটা ড্রাম এটা তার হাতে তো আসলে মানাচ্ছে না। যাই হোক, এইসব বিষয় নিয়ে খুব একটা বেশি আর চিন্তা করলেন না। উনি গাড়ি নিয়ে হাইওয়েতে উঠে যান। হাইওয়েতে যখন উঠেছেন তখন উনি একটা গাড়ি দেখেন, ওই গাড়িটার নম্বর ওনার খুব পরিচিত, ওই গাড়ির ড্রাইভারও ওনার পরিচিত, কারণ এটা ওনাদের এলাকার বাড়ি, মানে গাড়ি আর কি। ওইটা বালু বোঝাই করে নিয়ে যাচ্ছে, আর এই বালুটা হচ্ছে লাল বালু, যেটা অনেকটা ভেজা থাকে এবং নিচ দিয়ে পানিও পড়ে, একদম ওরকম ভেজা না, তবে এটার ভিতরে পানি থাকে। অনেক লাল বালু লোড দিলে ট্রাকের নিচ দিয়ে হালকা হালকা পানি চুইয়ে পড়ে। এই বালুগুলো ভারী হওয়ার কারণে ট্রাকগুলো কিন্তু খুব আস্তে আস্তে চলে। এরকম একটা গাড়ি যখনই ওনাকে ক্রস করে, অর্থাৎ ওভারটেক করে সামনে চলে গেছে, তখন উনি দেখতে পান গাড়ির নাম্বার প্লেটটা, আর তখন বুঝলেন যে এটা তো ওনাদের এলাকারই গাড়ি, আর ড্রাইভারও ওনার চেনা। উনি চিন্তা করলেন যে যাক, এই মুহূর্তে আমার এলাকার একজন মানুষ পাইলাম, দেখি গাড়িটা তার পাশাপাশি একটু ডাক দেই। তো উনি তার পিছু পিছু ছুটছেন আর এটার পাশাপাশি আসার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই এটার কাছাকাছি উনি বা পাশাপাশি আসতে পারছেন না, এটার স্পিড অনেক বেশি। এই মডেলের গাড়ি, বিশেষ করে সাব্বির ভাই বলেছেন এটা টাটা 1613 TC গাড়ি আর কি, এগুলো কিন্তু বেশি লোড নিয়ে দ্রুত গতিতে যাওয়া যায় না। আর সাব্বির ভাইয়ের যে মিনি ড্রাম ট্রাকটা ছিল, এটা টাটা 909 HD মডেলের গাড়ি, উনি 90+ গতিতে চালাচ্ছেন, তবুও ওই টিসি সিরিজের যে গাড়িটা এটা ধরতে পারছেন না। ওই সময় নাকি সাব্বির ভাই একটা ঘোরের মধ্যে চলে যান, যে কোনো মূল্যে ওই গাড়িটাকে ধরতেই হবে, ওর পাশে যেতেই হবে। ওটার পাশে যেতে গেলে যে একটা দুর্ঘটনা ঘটতে পারে এইটা ওনার মাথায় কাজ করছে না, ওটাকে ধরতেই হবে। হঠাৎ করে ওনার ঘোর ভাঙে শেরপুর থেকে আসা একটা নাইট কোচ গাড়ির হর্নে। ওই বাসের হেল্পার চিৎকার করে বলে ওঠে, এই মিয়া, ঘুমায় ঘুমায় গাড়ি চালাও নাকি, কিভাবে গাড়ি চালাও? যখন এরকম বলেছে ওই চলন্ত গাড়ি থেকে এই কথাটা তার কানে গেছে, তখন তার ওই ঘোরটা কেটে যায়। উনি দেখেন যে যেই গাড়িটার উনি পিছু নিয়েছিলেন, এই টিসি গাড়ির কোনো নাম নিশানাই নাই। আর এরপর ওই নাইট কোচটা সাব্বির ভাইয়ের ট্রাকটা ক্রস করে চলে যায়। ওই ট্রাকটা তাহলে কোথায় গেল, যেটাকে ধরার জন্য উনি এত দ্রুত গতিতে ওনার লোড ট্রাকটা ছুটিয়েছিলেন? মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। তো যাই হোক, উনি আবার লোড পয়েন্টে যখন ফিরেছেন তখন দেখেন ওই যে খেজুর গাছটা, এই খেজুর গাছটা ওই ভেকুর যিনি অপারেটর উনি ভেঙে ফেলেছেন। কিন্তু এরপর থেকে নাকি আরেকটা সমস্যা হয়েছে, যে ভেকু চলছে কোনো মতে, ভেকুর যে লাইট, এই লাইটের আলো খুব টিমটিমে হয়ে গেছে, অর্থাৎ খুব আস্তে আস্তে জ্বলছে। আর ভেকুর যে বুম, এটাও ওইভাবে উঠানামা করতে পারছে না, এর চেইনগুলো ঘুরছে না, নড়াচড়া করছে না। নড়াচড়া না করলে তো ভেকু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারছে না। এরকম বেশ কিছু সমস্যা মনে হচ্ছে। আর ওই জায়গাটা আগের থেকে মনে হচ্ছে আরো বেশি অন্ধকার হয়ে গেছে। উপায়ন্তর না দেখে এই 5-6টা গাড়ি যেটা গাজীপুর থেকে এসেছিল, সকল ট্রাক ড্রাইভার নিজেদের মধ্যে আলোচনা করেন, মোবাইল ফোনে আলোচনা করেন যে আমরা এখানে গাড়ি চালাবো না, বড় ধরনের একটা বিপদ আপদ হবে। এরপর ওনারা ওখান থেকে চলে যান। এই বিষয়টা অবশ্য কন্ট্রাক্টরকে ফোন করে জানানো হয়েছিল। উনি
যে পেমেন্টটা ছিল, মানে যে কয় গাড়ি মাল ফেলেছেন, গাড়ির তেল ভরে দেওয়া সহ আদার্স যা যা দরকার ছিল তাদের পারিশ্রমিক অনুযায়ী সেগুলো দিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে জানা যায় সকালবেলা নাকি ভেকু একদম ঠিকঠাক কাজ করেছিল, অথচ ওই খেজুর গাছটা ভাঙার পর ভেকু কাজ ভালো করে করছিল না। বাড়িতে আসার পর ওই যেই ট্রাকটা টাটা 1613 টিসি মডেলের যে গাড়িটা, যেই গাড়ির নাম্বার প্লেট দেখে উনি বুঝতে পেরেছিলেন যে ওনার পরিচিত গাড়ি, সেই গাড়ির ড্রাইভারকে গিয়ে বলেন যে কি ভাই, ওই রাত্রে এতবার তোমারে ডাকলাম, তুমি শুনলাই না, তোমার পাশে আসার চেষ্টা করলাম, এত জোরে তোমার গাড়ি চলতেছে, ঘটনা কি? তোমার গাড়িতে কি ইঞ্জিন লাগাইছো? নতুন করে চ্যাসিস নামাইছো নাকি? তখন উনি বলেন যে কি কও মিয়া, আমি তো 1 মাসের বেশি সময় ধরে ওই এলাকাতেই যাই না, ওই রাস্তায় আমি গাড়ি চালাই নাই, কোনো ট্রিপই পাই নাই, তাই যাই নাই। এই কথা শোনার পর সাব্বির ভাই তো অবাক হয়ে যান যে আমি নিজে দেখলাম এই গাড়ি, আর ওই গাড়ির কিছু কিছু জায়গায় রং চটা ছিল যেটা উনি চিনতেন, উনি দেখেই বুঝেছিলেন। নাম্বার প্লেট দেখে তো অবশ্যই মানুষ বুঝতে পারবে, এমনি রং চটা দেখে বা কোনো জায়গায় ট্যাপ খাওয়া দেখে তো আসলে বোঝা যায় না যে এটাই সেই গাড়ি কিনা। নম্বর প্লেট দেখলে বোঝা যায়, কোনো জায়গায় হয়তো বা রং চটে গেছে বা কোনো জায়গায় একটু বাঁকা হয়ে গেছে, এটা তো মেকানিককে দিয়ে ঠিক করাই নেওয়া যায়, কিন্তু নাম্বার প্লেট তো চেঞ্জ করা যায় না। নাম্বার প্লেট দেখে উনি বুঝেছিলেন ওনার এলাকার গাড়ি, অথচ সেই গাড়ি ড্রাইভার বলছে যে উনি 1 মাসের বেশি সময় ওই এলাকাতে ট্রিপ পান নাই দেখে ওদিকে জানি নেই। তাহলে ওই রাত্রে উনি কাকে দেখেছিলেন? ওই মোরগ মুরগি দুটো কোত্থেকে এলো? হঠাৎ করে ট্রাকের সামনে বাঁশ পড়ে যাওয়া, উঠে যাওয়া, ভেকুওয়ালার এই ভেকুর উপরে কে 5টি হাতুড়ির বাড়ি দিল? ভেকুর অপারেটর কেনই বা সেই খেজুর গাছটি ভাঙার চেষ্টা করেছিলেন? যেহেতু এটা নিয়ে কেউ আর হুজুর কবিরাজের কাছে যান নাই, তাই এই বিষয়ের রহস্য ওভাবে উদ্ঘাটিত না হলেও আমরা এতটুকু বুঝতে পারি যে নিঃসন্দেহে ওই নির্জন জায়গায় অনেক অশরীরের আনাগোনা ছিল। আর সেখানে রাতের বেলা ট্রাক আলো জ্বালিয়ে চলাফেরা করছে, এক্সক্যাভেটর তার পাওয়ারফুল লাইট জ্বালিয়ে কাজ করছে, এটা নিশ্চয়ই ওখানকার অশরীরী যারা আছে তারা মেনে নেবে না, তাদের বিরক্তির কারণ হয়েছে, এই জন্যই হয়তোবা এই কাজগুলো তারা করেছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন। যারা শুনেছেন তাদের কাছে কিন্তু বিনীত অনুরোধ রয়েছে, আপনারাও কিন্তু আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে। ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে কোন ঘটনাটি বেশি ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।